সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটোল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভির সাপ্তাহিক এই আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় দক্ষ ও নিরাপদ অভিবাসন। দর্শক, আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাজিবুল ইসলাম, বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেবেন বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ এমপি। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি বেনজির আহমেদ এমপি আপনার কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। আমরা আজকের আলোচ্য বিষয় রেখেছি দক্ষ এবং নিরাপদ অভিবাসন। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অভিবাসী দিবসে নিরাপদ অভিবাসনের উপর খুব গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন যে দালালদের খপ্পরে না পড়ে দক্ষ হয়ে বিদেশ যান। তো এই দক্ষতা অর্জনের ক্ষেত্রে বা নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে বায়রা কী ধরনের ভূমিকা রাখতে পারে, বা জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে তিনি একটি বারবার তাগিদ দিয়েছেন যে দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে জোর দিয়েছেন, সেখানে বায়রা কি কাজ করছে? প্রথমে আমি ধন্যবাদ আপনাকে এবং যারা সংযুক্ত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমি অভিনন্দন জানাই যে আমাদের এই বাংলাদেশের অর্থনীতিতে ম্যান পাওয়ার সেক্টরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই ম্যান পাওয়ার সেক্টরটা আজকে প্রায় 40 বছর যাবত চলে আসছে, যাদের মাধ্যমে এই পর্যন্ত সারা বিশ্বে প্রায় 1,25,00,000 লোক কর্মরত আছেন। এবং সবচেয়ে খুশির খবর হলো যে তারা বিভিন্ন দেশে এতটাই প্রতিষ্ঠিত হয়েছেন, বিভিন্ন দেশে গিয়ে তারা পার্লামেন্টের মেম্বার হয়েছেন, মেয়র হয়েছেন এবং ব্যবসায় অনেক প্রতিষ্ঠা লাভ করেছেন। তারা বিভিন্ন কর্মক্ষেত্রে তারা সাফল্য লাভ করেছেন। সেই সমস্ত প্রবাসী ভাই বোন তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং আজকে আমরা আছি এখানে আপনার আমার মুজিব বর্ষ চলছে। আমি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি যে আপনি দক্ষতার উপরে যে কথা বলেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েক বছর আগেই তিনি ঘোষণা করেছেন যে আমি দক্ষ কর্মী তৈরি করব, সো দ্যাট আমি যেন বার্গেনিং করতে পারি যারা রিসিভিং কান্ট্রিতে তাদের সাথে, যে কাকে আমি কোন দেশে পাঠাবো, কে কতটা ফ্যাসিলিটি দিবে সেই জন্য এবং আপনারা জানেন যে বর্তমান প্রতিযোগিতামূলক পৃথিবীতে দক্ষতার কোনো বিকল্প নাই। যে দেশ যত বেশি দক্ষ কর্মী পাঠাতে পারছে তারা তত বেশি রেমিটেন্স পাচ্ছে, সুবিধা পাচ্ছে, বেতন বেশি পাচ্ছে। তো সেই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই অর্গানাইজেশন নিজেই চেয়ারপারসন। এরপরে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত একটা স্টিয়ারিং কমিটি করেছেন, যে ভেরি হাই পাওয়ার স্টিয়ারিং কমিটি, এবং সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারপারসন। সো দ্যাট এই সেক্টরটাকে মাননীয় প্রধানমন্ত্রী এতটাই গুরুত্ব দিয়েছেন সেটা আমরা উপলব্ধি করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটির মাধ্যমে বিভিন্ন ট্রেনিং সেন্টার উপজেলা লেভেলে করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে নতুন নতুন উপজেলায় সেখানে নতুন নতুন ট্রেনিং সেন্টার হবে। ইতিমধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, যেমন টেকনিক্যাল বোর্ডে টেকনিক্যাল কলেজ, তারপরে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন টেকনিক্যাল কলেজ যেগুলি আছে সেগুলিকে কাজে লাগিয়ে আজকে কিন্তু এই আমাদের কর্মীদেরকে দক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে বাইরের থেকে একটি গাজীপুরের কড্ডানন্দনে একটি বিরাট কমপ্লেক্সে প্রায় 16 বিঘা জমির উপরে, সেখানে প্রাথমিক পর্যায়ে আমরা 22,000 স্কোয়ার ফিটের একটি 5তলা ভবন, সেটা প্রায় নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। ট্রেনিং সেন্টার, আন্তর্জাতিক ট্রেনিং সেন্টার মানের হচ্ছে সেটা প্রায় 95% কাজ শেষ হয়ে গেছে। তো আশা করি সেটা খুব শীঘ্রই আমরা উদ্বোধন করে সেটা আমাদের লাইসেন্স হোল্ডারদেরকে আমরা দিতে পারবো এবং তারা সেখান থেকে তাদের কর্মীদেরকে যথারীতি ট্রেনিং করে বিদেশে পাঠাতে পারবেন। এটা হলো ট্রেনিং সেন্টারের বিষয়। আর যে কথাটা আপনি বলেছেন সেটা হলো যে
রিক্রুটমেন্টের ব্যাপারে এখন যেটা হয়েছে দেখেন, সারা পৃথিবীতেই একটা সিস্টেম চলে আসছে ডিজিটাল যুগে। আমরা কেন পিছিয়ে থাকব? আমরা দেখি যে এক এক দেশে এক এক রকম সিস্টেম, সেই জায়গায় আমরা খুব সমস্যায় পড়ে যাই। আমরা সেটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা মনে করি যে মন্ত্রণালয়ের এবং যদি বিএমইটি ডাটাবেস থেকে আমরা রিক্রুটমেন্টটা করি, তাদের মাধ্যমে যদি আসে, তাহলে আমরা ভালো এথিক্যাল রিক্রুটমেন্ট যেটা বলা হয় এবং লেস মাইগ্রেশন কস্টে আমরা কিন্তু তাদেরকে পাঠানোর সুযোগটা পাবো। আর ডাটাবেসটা এখন এনশিওর করা দরকার এই জন্য যে কোনো কর্মী বিদেশে যায়, তার ওই এন্ডে যাওয়ার পরে রিসিভিং কান্ট্রিতে তার হোয়ার অ্যাবাউটস বা তার পার্টিকুলার্সটা আমরা পাই না। তো ডাটাবেস থেকে গেলে সেই পার্টিকুলার্সটা আমরা যদি এখানে ইনপুট করতে পারি, তাহলে কিন্তু যে কর্মী যাচ্ছে এবং ওখানে কি সুযোগ সুবিধা পাচ্ছে, টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলি ঠিক আছে কিনা, সেগুলি কিন্তু ট্রান্সপারেন্ট হবে। আদারওয়াইজ যে কর্মীগুলি যাচ্ছে কখনো কখনো কোনো সামান্য অসুবিধা হলে তারা যে কমপ্লেন করে, তার কারণে আমাদের রিক্রুটিং লাইসেন্স হোল্ডাররা খুব সাফার করে। সেজন্য এই একটা এটা ব্যাংকের মধ্যেও হতে পারে, সেখানেও কোনো সমস্যা নাই, কারণ সরকার নির্ধারিত ইয়েতে কস্টে যদি আমরা পাঠাতে চাই, সেখানে ব্যাংকের মাধ্যমেও ট্রানজাকশন হতে পারে, সেটাও আমি মনে করি আরো বেশি ট্রান্সপারেন্ট হবে। আরেকটি বিষয় যে এই সেক্টরটাকে টিকে রাখতে হলে এখন এই সেক্টরের ব্যবসায়ীদেরকে সরকারের কিছু সহযোগিতা করা দরকার, কারণ এই করোনাকালীনে সবাই প্রণোদনা পেয়েছেন, কিন্তু এই ম্যান পাওয়ার সেক্টর যেখান থেকে সবচেয়ে বেশি আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করা হচ্ছে, এই সেক্টরের ব্যবসায়ীরা এখন প্রায় ঘরে বসে গেছে, তাদের কোনো বিজনেস নাই। এই করোনাকালীন সময় তাদের যেটা এখন তাদের অফিসও করতে পারতেছে না। মোরওভার মানব পাচার আইনের অপপ্রয়োগ হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে সেখানে মানব পাচার আইন এবং অভিবাসী আইন দুইটাকে তারা গুলিয়ে ফেলছেন। অভিবাসী আইন আমাদের জন্য আছে যে অভিবাসী আইনেই যদি কেউ অনিয়ম করে তার বিচার করা যায়। যারা স্মার্ট কার্ড নিয়ে যাবে, যাদের সরকারি সব নিয়ম মেনে রিক্রুটমেন্ট করছে, বিদেশ পাঠাচ্ছে, ইমিগ্রেশন করে তারা যাচ্ছে, তাদের মানব পাচার আইনে দিয়ে দেওয়া হয়। কিন্তু যাদের কোনো লাইসেন্সই নাই, যারা মানুষ পাঠিয়ে দিচ্ছে বিদেশে, টাকা পয়সা নিচ্ছে, তাদের প্রতারণা করছে, মানব পাচার হলে তাদের নামে হবে। রিক্রুটিং লাইসেন্সের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, সেটা অভিবাসী আইনে নেওয়া যায়। এভাবে এখন একটা অবস্থা, ভীতিকর অবস্থা বিরাজ করছে। অনেকে অফিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। দেখা যায় যে অনেককে ধরে নিয়ে গেছে মানব পাচার আইনে, 4 মাস 6 মাস আগে জামিন হচ্ছে না, কিন্তু বের হয়ে তার কিন্তু মানসিক অবস্থাটা ভালো নেই, কারণ সমাজের কাছে। আপনার কাছে আবার আসবো আমি, আপনি সঙ্গেই থাকবেন। মোহাম্মদ নাজিবুল ইসলাম, যেটি বেনজির আহমেদ বললেন যে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে অভিবাসীদের রিক্রুটিং যারা করে, রিক্রুটিং লাইসেন্সের রপ্তানিকারকদের জন্য আইনের অপপ্রয়োগের কথা বললেন। সে প্রসঙ্গে আমরা আরও পরে আসবো, কিন্তু তার আগে আপনার কাছে যেটি জানতে চাই যে করোনাকালীন সময়ে কোভিড পরিস্থিতিতে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে জনশক্তি রপ্তানি খাতকে, বা মন্ত্রণালয় বা কি ধরনের উদ্যোগ নিয়েছে এই সময়ে? আমি প্রথমে সালাম জানাই আমার এই এসএ টিভির যারা দর্শক আছেন তাদের সবাইকে, এবং কৃতজ্ঞতা জানাই এসএ টিভির কর্তৃপক্ষকে, এবং নিজেকে সম্মানিত বোধ করছি যে এই ধরনের একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সামনে আসা, এবং 2-3জন বিশেষত এমপি মহোদয় এবং সাবেক বায়রার সভাপতি বেনজির আহমেদ স্যার, এবং আমাদের বায়রার সাবেক মহাসচিব স্বপন ভাই, আমাদের বায়রার আরেকজন সাবেক কর্মকর্তা মিজান ভাই, এনাদের সাথে একটু আইডিয়া শেয়ার করবার জন্য, সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। আসলে আমি বলবো যে শুধু করোনাকালীন সময় নয়, এটি করোনা না থাকলেও এবং করোনাকালেও আমাদের সবচেয়ে যেটি বড় দক্ষ আপনার যে মাইগ্রেশনের কথা বলছেন এবং দক্ষ লোককে প্রেরণের কথা বলছেন, সেখানে যেটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো যে স্কিলস ডেভেলপমেন্ট। আর স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো রিডিউসিং দি স্কিল মিসম্যাচ। তো করোনাকালেও আমরা যদি স্কিল মিসম্যাচকে যদি আমরা রিডিউস করতে পারি,
তাহলে আমরা অবশ্যই করোনার মধ্যে, আফটার করোনা এবং করোনাকালীন সময় দুই সময়েই আমরা আসলে ভালো করতে পারবো। তো আমরা যে চ্যালেঞ্জগুলো এখন এই মুহূর্তে দেখছি যে শুধু যে করোনার জন্য ইকোনমিক একটা মানে পুরো বিশ্বে ইকোনমিক একটা অবনমন একটা হবে, অর্থনৈতিক একটা অবনমন চলছে, এটা স্বাভাবিক। তো আমাদের যে প্রধান বাজার বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেগুলি তাদের নিজেদের নাগরিকদের জন্য লো স্কিল জবগুলো তারা অনেক বেশি রিক্রুট করতে চায় তাদের নিজেদের ওয়ার্কারদের জন্য। তো ফলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি লো এন্ডে বা নিচের নিম্ন দক্ষ শ্রমিক যদি আমরা পাঠিয়ে থাকি, কর্মী যদি পাঠিয়ে থাকি, তাহলে নর্মালি আমাদের উপরেই আঘাত আসবে। সুতরাং আমি যেটা বলবো যে স্কিলস মিসম্যাচ যেটা আছে সেইখানে কাজ করাটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এইটা নিয়েই আমরা কাজ করছি। আর আপনি যদি বলেন যে এটিকে আরেকটু এখন মাইক্রো লেভেলে তো অনেক বিস্তারিত কথা বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট কি করছে, এই প্রশ্ন যদি আপনার থেকে থাকে, তাহলে আমরা বলবো যে কোয়ালিটি অ্যাসুরেন্স, আমার যে স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোয়ালিটি অ্যাসুরেন্স, এইটি একটি বড়, আমরা এই জায়গাটাতে আমরা কাজ করছি। আমরা কমিউনিটি এঙ্গেজমেন্ট এটাকে বৃদ্ধি করবার জন্য, শক্তিশালী করবার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এরপরে আমাদের যে বিভিন্ন মিনিস্ট্রিগুলো আছে, শুধু আমার মিনিস্ট্রি কিন্তু স্কিলস ডেভেলপমেন্টের সাথে জড়িত বিষয়টা এমন না, আরও অনেক মিনিস্ট্রি কিন্তু তারাও কিন্তু স্কিলস ডেভেলপমেন্টের সাথে যুক্ত। তাদের সাথে আমাদের সমন্বয় সাধন, এদিকেও আমরা হাত বাড়িয়েছি। এবং লেবার সেন্ডিং কান্ট্রি আরও যেগুলো আছে এবং লেবার রিসিভিং কান্ট্রি যেগুলো আছে, তাদের সাথে আমাদের ইনফরমেশন শেয়ারিং এইটা আরও অনেক বেশি বাড়াতে হবে। যদি আমি বলি যে লেবার সেন্ডিং কান্ট্রিগুলোর কথা যদি আমি বলি, সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকগুলো বেস্ট প্র্যাকটিস আছে। যেমন ধরেন যে ফিলিপাইন, তারা স্কিল্ড ওয়ার্কার পাঠায় এবং এই জন্য তারা লেবার সেন্ডিং কান্ট্রি হিসেবে অন্যতম একটা প্রধান কান্ট্রি অফ অরিজিন। ওদের একটা বেস্ট প্র্যাকটিস আছে, সেটি হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। বাংলাদেশ গভর্নমেন্ট আমরা কিন্তু একটা নিয়েছি, উদ্যোগ নিয়েছি যে আমরাও অনুরূপ একটি ERPL, ইলেকট্রনিক রিকগনিশন অফ প্রায়র লার্নিং, এইটি নির্মাণ করবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা অলরেডি শিক্ষা মন্ত্রণালয়কে এবং কারিগরি শিক্ষা বোর্ডকে আমরা লিখেছি এবং জয়েন্টলি আমরা এখানে কাজ করতে চাই। এবং আমরা এই ক্ষেত্রে আরও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যদি সহযোগিতা গ্রহণ করতে হয়, সেক্ষেত্রেও আমরা কিছু ব্যবস্থা আমরা নিব। আরেকটি বিষয় হলো যে আমরা যে ট্রেনিং দিতাম, ট্রেনিংগুলো আগে কিন্তু বিশেষত যে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো যেগুলো আমাদের মিনিস্ট্রির অধীনে, সেখানে আমরা NTVQF-এর অধীনে কিছু মানে আমাদের যে কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক আছে, গভর্নমেন্টের যে কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক আছে, এটি ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক হিসেবে পরিচিত, সংক্ষেপে আমরা বলি NTVQF। তো এর অধীনে সার্টিফিকেশান হতো, কিন্তু সংখ্যাটা ছিল খুব কম। আমরা যেটা করেছি সেটা হলো, আমার যতদূর মনে পড়ে 4 অক্টোবর, এই 4 অক্টোবর থেকে আমরা প্রতিটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জন্য প্রতিটি শর্ট কোর্সকে আবশ্যিকভাবে এই কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্কের অধীনে কোর্স পরিচালনা করার জন্য আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এবং অলরেডি BMET এটি এক্সিকিউট করছে। এটি একটি। আমরা আবার আসবো আপনার কাছে, ধন্যবাদ। আবার শুনব। রুহুল আমিন স্বপন, যেটি সরকারের নানা পদক্ষেপের কথা বললেন, তারপরও দক্ষ শ্রমিক কি আমরা পাঠাতে পারছি, বা দক্ষ শ্রমিকের যে তাগাদা কেন বারে বারে আসছে, এটা তো দীর্ঘদিন ধরেই একটি প্রসেস ছিল, কিন্তু দক্ষতা অর্জনের ক্ষেত্রে ঘাটতিটা কোথায়? ধন্যবাদ আপনাকে। আসলে দক্ষ জনশক্তি এবং নিরাপদ অভিবাসন, এই দুইটিকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে এক লাইনে আনতে হবে যে 44 বছর হলো আমরা এই সেক্টরে কাজ করতেছি। 1976 থেকে আমরা মন্ত্রণালয় পেয়েছি। আমাদের দক্ষ জনশক্তি বলতে আমরা এটাকে ক্লাসিফাই করি স্কিল, সেমি স্কিল, লো স্কিল অ্যান্ড প্রফেশনাল।
আমরা যদি প্রফেশনালের কথা বলি, ইট ইজ লেস দেন 1%। ক্যান ইউ ইমাজিন? আমাদের চ্যালেঞ্জগুলি যদি আপনাকে বলতে হয়, প্রথম এবং 1 নম্বর চ্যালেঞ্জে যদি আসেন, যেমন আজকে আপনি প্রথম প্রশ্ন করেছেন যে করোনাকালীন সময় আমাদের করণীয়। আমাদের এখনের ওয়ার্ল্ডে ইট ইজ চেঞ্জ, ইটস এ করোনা ওয়ার্ল্ড আমি বলবো। তো এখন আমাদের লার্নিং নাই, আমাদের ছেলেদেরকে এখন লার্নিং করাইতে হবে। আমরা ইউটিউব আছে, ছবি দিয়ে দেব, বারবার ছবি ঘুরায় দেখবে। আমাদের স্পিচ একটা ক্লাস হবে, সেই ক্লাসটাকে সে বারবার রিওয়াইন্ড ফরওয়ার্ড করে দেখবে। এটা আমাদের একটা চ্যালেঞ্জ। আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে, আমাদের থানা লেভেলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব। সবচেয়ে বড় অভাব যেটা এখন খুব জরুরি দরকার, যেটা নিয়ে কাজ হচ্ছে, সেটা হলো যে আমাদের ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড নাই। আমাদের ধরেন একটা ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বলতে বোঝায় যে একটা লোক যদি মেশন হইতে হয়, একটা লোক যদি কার্পেন্টার হইতে হয়, একটা লোক যদি ইলেকট্রিশিয়ান হইতে হয়, তাকে একটা ইউনিফাইড একটা কারিকুলাম থাকতে হবে। আমাদের ইউনিফাইড কারিকুলাম নাই। আজকে গভর্নমেন্ট ট্রেনিং সেন্টার একটা শেখাচ্ছে, আমার ট্রেনিং সেন্টার একটা শেখাচ্ছি, এয়ার ট্রেনিং সেন্টার একটা শেখাচ্ছে। তো এক জায়গা থেকে ট্রেনিং করে আসার পরে আরেক জায়গায় যে সে ভালো করতেছে না। অর্থাৎ ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ডটা যখনই আমাদের নির্ধারণ হয়ে যাবে, আর আমাদের আরেকটা হলো মানে আমাদের সাথে লিঙ্কেজেরও প্রবলেম আছে। ওভারসিজের সাথে আমাদের যে ডাটাবেজের যে লিঙ্কেজ, সেটাও নাই। অর্থাৎ বাংলাদেশে একটা 4G ওয়েল্ডার পাওয়া যায় কিনা, বাংলাদেশে এখন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পাওয়া যায় কিনা, দুবাইতে একটা ক্লিক করে যে দেখবে, তার সিভিটা দেখবে, এই যে লিঙ্কেজ ডাটাবেজ, সেটাও নয়। অর্থাৎ আমাদের দেশের স্কিল ছেলেদেরকে মোটিভেট করার জন্য যে তুমি স্কিল হলেই তোমার চাকরি কনফার্ম, এই ইনসেন্টিভ তো তাকে দিতে হবে। সেই ইনসেন্টিভ দেওয়ার জন্য আমার সাথে বিদেশের যে একটা টেকনোলজিক্যাল প্রবাহ, সেটি আমাদের নাই। যেন ওরা ক্লিক করে দাও, এখানে তো বিদেশে, বাংলাদেশে তো দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার আছে, বাংলাদেশে তো ডাক্তার আছে, বাংলাদেশে তো আইটি স্টাফ আছে, ব্যাংকার আছে। এই লিঙ্কেজ, ইন্টিগ্রেটেড ডাটাবেস, ইনফ্রাস্ট্রাকচার মানে ডিস্ট্রিক্ট লেভেলে তৈরি করা, ন্যাশনাল একটা স্কিল একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, আর আমাদের সকল ট্রেনিং সেন্টারদের ভিতরে একটি ইউনিফাইড কারিকুলাম দিয়ে দেওয়া। তাহলে এই জব সিকারদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে, না আমাকে বিদেশ যেতে গেলে আমাকে এই স্ট্যান্ডার্ড ফুলফিল করতে হবে, আর এই স্ট্যান্ডার্ড ফুলফিল করলে আমি এই বেতনে চাকরি পাবো, আর আমার ডাটা চলে যাচ্ছে বিদেশে, আমার থেকে কাজের অফার আসবে। এটি হলো আমাদের একটা চ্যালেঞ্জ। আর আশার আলো যেটি হলো যে বাংলাদেশ আগের চেয়ে এগিয়েছে। এই যে ডিজিটাইজেশন, এই টোটাল রিক্রুটমেন্ট, নিরাপদ অভিবাসন এবং দক্ষ, এটাকে ডিজিটাইজেশন করতে হবে। যদি আপনি এটাকে এন্ড টু এন্ড যদি ডিজিটাইজেশন না করেন, আমার স্কিল ওয়ার্কার সেল করতে পারবেন না বিদেশে। এই সেল যত বেশি করবেন, মানুষ তত মোটিভেটেড হবে। মানুষ যত মোটিভেটেড হবে, মানুষ তখন কাজ শিখতে আসবে। আর এই কাজ শিখতে আসার আগ্রহটা হলেই এই মন্ত্রণালয় তখন আরও বেশি ওনাদেরকে কন্ট্রিবিউট করতে পারবে। এটি হলো একটি দিক। আবার নিরাপদ অভিবাসনের কথা যদি বলেন, যখনই একটা ছেলে স্কিল হয়, আপনি দেখেন কত বিউটি। আমরা বলি একটি স্কিল হলে আমাদের রেমিটেন্স বাড়বে, আমাদের রিসিভিং কান্ট্রিতে তাদের রেসপেক্ট হবে, তাদের জব সিকিউরিটি বাড়বে, এটা ঠিক। কিন্তু পাশাপাশি দেখেন নিরাপদ অভিবাসন কীভাবে হবে। একটি ছেলে যখন ল্যাঙ্গুয়েজে, একটি ছেলে যখন হাইজিনে, পার্টিকুলার ট্রেডে যখন সে দক্ষ হয়, সে কিন্তু ওর ভিতরে বিদেশ যাওয়ার প্রক্রিয়াটাও ওটাতে বলা আছে নিরাপদ অভিবাসনের ব্যাপারে। যেমন আপনি দেখেন একটা ছেলে ইমিগ্রেশন কার্ড লিখতে পারে না, রাইট ফ্রম দি এয়ারপোর্ট সে অ্যাবিউজ হইতে থাকে। বিরাট একটা কিউতে দাঁড়ায়, কিউতে কীভাবে দাঁড়াইতে হবে, চেক ইন কাউন্টারে কীভাবে করবে, এম্বার্কেশন কার্ড কীভাবে লিখবে, কখন লিখবে, কীভাবে বসবে। ইভেন আপনি জানেন নিরাপদ অভিবাসনের অনিরাপদ পরিস্থিতি তৈরি হয়ে যায় আমাদের এয়ারপোর্টেই। এই সব কিছু সে তখন দক্ষ জনশক্তি হয়ে গেলে সেগুলি সে শিখে যায়। নিরাপদ অভিবাসনটি তখন অটোমেটিকলি এই দক্ষ কর্মশক্তির ভিতরে তখন যোগ হয়ে যায়। রুহুল আমিন স্বপন, আপনার কাছে আবার আসবো আমি। মিজানুর রহমান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, দক্ষ এবং নিরাপদ অভিবাসন। বেনজির আহমেদ একটি কথা বলেছেন যে আইনি একটি জটিলতা, যেটি
ভুল প্রয়োগ বা অনেকটা যারা রপ্তানি জনশক্তি রপ্তানিকারক সংগঠন বা এজেন্সিগুলো আছে, রিক্রুটিং এজেন্সি, তাদের ক্ষেত্রে এক ধরনের ভালো অবস্থায় আপনারা নেই সেই উল্লেখ করছে। আসলে এই অবস্থাটা তৈরি হলো কেন? ধন্যবাদ এসএটিভিকে এবং উপস্থিত যেই অতিথিবৃন্দ আছেন, আপনাদের দর্শকবৃন্দকে আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আজকে 1,28,00,000 লোকের অভিবাসন 65টি দেশে আমরা করেছি, আমাদের সরকারের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। এতে 1976 সাল থেকে আজ পর্যন্ত যে 44 বছরের হিসাব বলা হলো, সেখানে সর্বোচ্চ যে শ্রমিক প্রেরণ করা হয়েছে সেটি সৌদি আরবে, আমাদের প্রায় 40 লক্ষ লোক। আপনারা জানেন যে যারা আরব বিশ্বের লোক আছেন তারা আরামপ্রিয় মানুষ, তারা অড জবটি করতে চান না। আমি এখানে আপনার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার আগে দুটি কথা বলতে চাই। সেটি হচ্ছে স্কিল এবং আনস্কিল যে বিষয়টি এসে দাঁড়ায়, আমাদের দেশের স্কিলের মানকে বহির্বিশ্বে রিসিভিং কান্ট্রিতে যদি আমি অ্যাকসেপ্টিং লেভেল যদি না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের স্কিল মানে আমরা যেইভাবে লোক প্রেরণ করতে চাই কিংবা আমাদের প্রতি বছর যেই পরিমাণ কর্মীর চাহিদা কিংবা যেই পরিমাণ কর্মের চাহিদা আসে সেটাকে ব্যালেন্স করা যাবে না। সুতরাং আমরা একদিকে যেমন দক্ষ করব, আরেকদিকে যারা অদক্ষ লোক আছে তাদেরকেও প্রেরণ করার চেষ্টা করব। 40 লক্ষ লোকের ভিতরে সৌদি আরবের এর ম্যাক্সিমাম ভিসা আসে তাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবের মাধ্যমে, যার কেউ কারো ছেলে নেবেন, কেউ বোনের জামাই নেবেন, কেউ ভাইকে নেবেন। এভাবে আমরা অনেকাংশেই স্কিলটাকে হারিয়ে ফেলছি, আমরা তাদেরকে স্কিল করার মতো সুযোগ পাচ্ছি না। আর আরেকটি ব্যাপার, আমাদের যারা প্রতিযোগী তারা হচ্ছেন ইন্ডিয়ান, শ্রীলঙ্কান কিংবা ফিলিপিনীয়, তাদের স্কিল, ভাষাগত স্কিল, স্বপন ভাই যে কথাটি বলেছেন যে আমরা ওই দেশে যেই ধরনের লোক পাঠাবো তারা তাদের কর্মদক্ষতাকে যে প্রমাণ করবে সেই বোঝানোর যে স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিলটা, সেটাও আমাদের থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই বছর প্রায় 43 বিলিয়ন আমরা রেমিডেন্স পেয়েছি। এই রেমিডেন্সের মাত্রা আমাদের হয়তো 90 বিলিয়ন হয়ে যাবে, আমি ওনার সাথে একমত। আর পাশাপাশি এই ধারাটুকু শ্রমিক প্রেরণে যে ধারাটুকু, এটি সরকারের পক্ষে বায়রার সদস্যরা করে। বায়রা একটি সংগঠন, বায়রা একটা অ্যাসোসিয়েশন, আমাদের রিক্রুটিং এজেন্সির মালিকদের একটি সংগঠন। এই সংগঠন তাদের সদস্যদের অধিকার দেখবেন, তাদের ভালো মন্দগুলো দেখবেন, পাশাপাশি বিএমইটি এবং মিনিস্ট্রির সাথে আমাদের কি প্রয়োজন, কোথায় আমাদের মানে আমরা কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে, সেই ব্যাপারগুলো আমরা তাদের সাথে কাজ করব। আমি আমার প্রেসিডেন্ট মহোদয় যেই কথা বলেছেন তার সাথে সম্পূর্ণরূপে একমত। মানব পাচার আইনটি হচ্ছে সম্পূর্ণরূপেই একটি সাধারণ আইন, পুরো দেশের জনগণের জন্য আইন। আর আরেকটি অভিবাসন 2013 সালে যেই আইনটি হয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র আমাদের যারা রেগুলারাইজেশনের মাধ্যমে কিংবা রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে সরকারের সমস্ত হুকুম আহকাম মেনে যারা প্রক্রিয়া সম্পন্ন করে যারা ইয়েতে যাবে তারা এই আইনে পড়ে না। তো অভিবাসীদের যে অভিবাসন কার্যক্রম, সেটা আমরা সম্পূর্ণরূপে মিনিস্ট্রি এবং বিএমইটি যেই নিয়মগুলো দিয়েছেন তাদের মাধ্যমে করছি। সেখানে ডেস্টিনেশন কান্ট্রিতে গিয়ে একটা লোক সমস্যায় পড়তেই পারে। আপনি 5,000 লোক একটি দেশে প্রেরণ করেছেন, সেখানে 50টি লোক, 100টি লোক, 200টি লোক সমস্যা হতেই পারে। সেইটার দায়িত্ব অবশ্যই আমাদের উপরে বর্তাবে। সেখানে আমরা এম্বাসির মাধ্যমে সরকার এবং বিএমইটির সহায়তা নিয়ে সেই সমস্যাটা সমাধান করব। এখানে যদি আমাকে 2012 সালের আইন দিয়ে জেলে প্রেরণ করার পরে আমাকে যদি 6 মাস জামিন না দেয়, ওইখানটা কে সমস্যার সমাধান করবে? এই বিষয়টি আসতে হবে আমাদের সরকারের মাথায়। হ্যাঁ, আমরা সরকারকে সহায়তা করতে চাই, সরকারের নিয়ম নীতি মেনে কাজ করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সরকারের সহায়তা লাগবে, আইন মন্ত্রণালয়ের সহায়তা লাগবে এবং আমাদের যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছেন ওনারা বলেন আমরা ওনাদের পার্টনার। আমরা চাইব যে আমাদের মন্ত্রী মহোদয় সহ মানে অথরিটি যারা আছেন তারা এই বিষয়টুকু দেখবেন। মোহাম্মদ মিজানুর রহমান, আমরা একটা বিরতি নেব। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। বেনজির আহমেদ, যেটি আপনি এর আগে বলেছেন যে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে রপ্তানি জনশক্তি রপ্তানিকারক এজেন্সি বা রিক্রুটিং এজেন্সির জন্য। আসলে এই অবস্থাটা কেন তৈরি হলো? কেন মানব পাচারের জন্য অভিযুক্ত করা হবে এই রিক্রুটিং এজেন্সিগুলোকে? হ্যাঁ, এটা হয়েছে এই মানব পাচার বা মাইগ্রেশন, এটা তো পৃথিবীর সৃষ্টির পর থেকে শুরু হয়ে গেছে। এটা মানুষ তার বেটার লিভিং এর জন্য সে মাইগ্রেন্ট করে, নিজেকে স্থান পরিবর্তন করে, দেশ পরিবর্তন করে। এইখানে যেটা হয়েছে যে আমরা দেখি যে দীর্ঘকাল যাবতীয় বিভিন্ন দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে যখন যায় অবৈধভাবে, বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে জাহাজ ডুবে মারা যাচ্ছে, বনে জঙ্গলে লাশ পাওয়া যাচ্ছে, তারা তাদেরকে বন্দি করে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হচ্ছে পরিবারের কাছ থেকে। এই মানব পাচারকারী চক্র সারা পৃথিবীতেই ছড়িয়ে আছে। সেই মানব পাচারদের তাদেরকে দমন করার জন্য, মানব পাচারকারীদের দমন করার জন্যই কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমরা এটার সাথে একমত। কিন্তু আমাদের দেশে আমাদের দেশে একটা প্রচলিত আইন যেটা হয়ে গেছে যে অভিবাসী আইন, সেই অভিবাসী আইনেই তো বিচার করা যায়। এখন মানব পাচার আইনের যে সমস্ত সংজ্ঞা আছে সেখানে আমরা যদি দুইটাকে আমরা না বুঝতে পারি, সেইখানে এটা অপপ্রয়োগ হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা অভিযানে যান তারাও বলেন যে এটা আপনারা ক্লিয়ার করেন, আমরা তো বুঝতে পারতেছি না কোনটা মানব পাচার কোনটা অভিবাসী আইনের ধারাগুলি। তো এই জন্য আমরা মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী, 4টি মন্ত্রণালয়, তাদের সাথে আমরা কথা বলেছি এবং সকলে একমত হয়েছে যে মানব পাচার আইনের কতিপয় ধারা সেটা সংশোধন করা দরকার। এখন ভীতিকর অবস্থা হলো এখানেই যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অভিযান শুরু করে, হয়তো কোনো একটা বিষয়ে কোনো একটা লোক বিদেশ থেকে ফেরত আসছে, সেগুলি যাচাই বাছাই না করেই যখন অভিযান শুরু করে, দেখা গেল যে অফিসে হয়তো অন্য প্যাসেঞ্জারদের পাসপোর্ট রয়েছে, তাদের ভিসাওয়ালা পাসপোর্ট আছে, টিকিট আছে, অনেক সময় দেখা যায় সবকিছু সিজ করে নিয়ে যায়। তো তখন তো তারা বিজনেস করতে পারবে না, বাকি লোকগুলি তারা যেতে পারবে না, তাদের পাসপোর্টের তার ভিসার মেয়াদ যদি এক্সপায়ার হয়ে যায়, এবং তারা যে টাকা পয়সা খরচ করছে সেগুলি দায়টা এসে পড়ে সমস্ত কিছু একটা রিক্রুটিং এজেন্সির মালিকের কাছে। এইভাবেই আমরা ইতিমধ্যে মাত্র বাংলাদেশে এই পর্যন্ত মানব পাচার 3 জনের শাস্তি হয়েছে। অথচ সারা দেশে এমন একটা ভাব, এমন একটা প্রচারণা যে সকল রিক্রুটিং এজেন্সি তারাই মানব পাচার করে। আসলে যারা বৈধ রিক্রুটিং লাইসেন্সধারী তারা কেউ মানব পাচারের সাথে জড়িত না, কারণ তারা অ্যাবাইড বাই ল। সরকার থেকে তারা লাইসেন্স দিয়েছে, জামানত দিয়ে জমা দিয়ে তারা জামানতের এগেইনস্টে তারা লাইসেন্সটা নিয়েছে। কাজে তারা সবকিছুতেই, যেমন যার কাছে বন্দুক আছে, এখন আমি তাকে বলতে পারবো না যে বন্দুক থাকলেই সে ডাকাত বা সে হাইজ্যাকার। যার কাছে বন্দুক আছে, লাইসেন্স করা বন্দুক আছে, তার জন্য এক ধরনের আইন, আর যার কাছে অবৈধ বন্দুক পাওয়া যাবে, অস্ত্র পাওয়া যাবে, তার জন্য আরেকটা আইন। এখানেও বিষয়টা এরকম যে আইনের মাধ্যমে আমরা যে সরকারের নিয়ম মেনে লোকজন আমরা পাঠাচ্ছি, সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে অবশ্যই সেটা বিচার হবে, সেটা অভিবাসী আইনে। আমাদের মূল বক্তব্যটা এখানে। এটা তো সত্য যে প্রবাসী অনেক শ্রমিক, বাংলাদেশি অনেক ভাই যারা বিদেশে যান এবং সেখানে গিয়ে নানা ধরনের ভোগান্তিতে পড়েন, দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত? এখানে কতগুলি আচ্ছা, এখানে একটা বিষয় কিন্তু আমি মূলত বলবো, একটু আগে মিজান সাহেব বলতেছিলেন যেটা সৌদি আরবের কথা, যে সেখানে যারা এটাকে এক ধরনের, আমাদের ভাষায় বলে, এটা প্রচলিত ভাষা হলো ফ্রি ভিসা। ফ্রি ভিসা বলতে কিছু না, আসলে ওই যোজনা আছে, তারা কোনো মালিকের অধীনে কাজ করে, মালিক যখন বলে যে ঠিক আছে তোমার আত্মীয় স্বজন আছে, 5টা ভিসা তুমি নিয়ে আসো, এই বিষয়গুলি এইখানে কোনো একটা রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে প্রসেস করতে হয়। এই প্রসেস করতে গিয়েই ওখানে গিয়ে যদি তারা কোনো বিপদে পড়ে, এই লাইসেন্স হোল্ডারের উপরে এই দায়ভারটা আসে যে তোমার লাইসেন্সের মাধ্যমে গেছে, কাজের জন্য তুমি দায়ী।
আবার অনেক ক্ষেত্রে হয়তো বাস্তব ক্ষেত্রেও দেখা যায় যে ওখানে গিয়ে প্রতারণার শিকার হয়েছে, কর্মস্থল ত্যাগ করে আরেক জায়গায় চলে গেছে, তখন তার সে অবৈধ হয়ে গেছে, সেই দায়ী তথ্যটা সে পড়ে। এগুলিকে যাচাই বাছাই করা প্রয়োজন, এবং এটা খুব কঠিন ব্যাপার। যাচাই বাছাই করলে দেখা যাবে এটা যে আমাদের এমবেসিতে যায়, এমবেসি থ্রুতে যাচাই বাছাই করে বাংলাদেশে আসে, হোম মিনিস্ট্রিতে যায়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যায়, বাইরেতে আসে, তখন আমরা বিচার বিবেচনা করে দেখতে পারবো যে লোকটা নিজেই কোন রকম সে ডিফল্ট হয়েছে কিনা, অথবা এজেন্সির কোনো ডিফল্ট এখানে আছে কিনা। তো সেই বিষয়গুলি কখনোই বিচার হয় না, সেগুলি বিবেচনা হয় না, না ফলে একতরফা ভাবে রিক্রুটিং লাইসেন্সের উপরে চালিয়ে দেওয়া হয়। এবং এটাও সত্য যে কোনো কোনো রিক্রুটিং এজেন্সি জেনে হোক না জেনে হোক হয়তো তারা দু একটা ভুল করতে পারে, বা তাদের কর্মীরা সেখানে গিয়ে হয়তো চাকরি নেয়, অথবা বেতন পাচ্ছে না, অথবা যে কাজে যাওয়ার কথা সেটা হচ্ছে না, যে বেতন দেওয়ার কথা সেই সুযোগ পাচ্ছে না, সেই অভিযোগগুলি আসে। তো সেটা যদি থাকে, এটা তো সেই বিচারের ব্যবস্থাটা আছে, সেই দিকে না গিয়ে শুধু ডাইরেক্ট সবাইকে মানব পাচার, বরঞ্চ মানব পাচার তারাই করে যাদের বৈধ লাইসেন্স নেই, অবৈধভাবে লোক পাঠায়, তারাই হলো মানব পাচারকারী। এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে। আপনার কাছে আবার আসবো আমি, আপনি সঙ্গেই থাকবেন। মোহাম্মদ নাজিবুল ইসলাম, শুধু রিক্রুটিং এজেন্সিগুলো সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যে ঘাটতি, বা মন্ত্রণালয় থেকে কি সে ধরনের কোনো পদক্ষেপ আছে যারা এই করোনাকালীন সময় রিক্রুটিং এজেন্সিগুলোকে সুরক্ষা দিতে পারে, বা অভিবাসন যে প্রক্রিয়া সেটি আরো চলমান থাকে? একটু কাইন্ডলি যদি আমাকে আরেকটু আমি বলছি স্পষ্ট করেন recruiting যে agency কোন যে- দৃষ্টিকোণ থেকে আপনি এটা বলতে রিক্রুটিং চাচ্ছেন। এজেন্সিগুলোকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, যে করোনাকালীন সময়ে যেটি দাবি করেছেন বেনজির আহমেদ? আচ্ছা, যে বিষয়টা এসছে মূলত যে ওয়ার্কার সেন্ডিংকে কেন্দ্র করে অনেক সময় যে মানব পাচারকারী হিসেবে অভিযুক্ত হওয়া, যদি এই সেন্স থেকে যদি আপনি বলে থাকেন, আমি যদি বুঝতে পারি আর কি, যদি এটাই যদি সঠিক, আপনি যদি ঠিক এমনটি ইঙ্গিত করে থাকেন, তাহলে সবটাই আর্থিক, জি। আইনগত সবগুলোতেই আর কি হয়তো মন্ত্রণালয়ের একটা ভূমিকা থাকা উচিত। এখানে আমি প্রথমে বলবো যে এখানে আইন হলো রিলেটেড আইন দুটো। একটি হলো বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন 2013, আরেকটা হলো মানব পাচার আইন 2012, যেটি এমপি মহোদয় এবং সাবেক সভাপতি বাইরা বলেছেন। তো বিচারকর্মে অতীতে মানে চাকরি জীবনের শুরুতে আমি যুক্ত ছিলাম। তো আইনশাস্ত্র যেটা বলে সেটি হলো যে আইনের একটা সীমাবদ্ধতা হলো যে আইন মনে করে যে যেদিন আমি জারি হয়েছি সেদিন বিশ্বের প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষ জেনে গেছে যে আমি এই, অর্থাৎ এই আইনে এই 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 কথা লেখা আছে। ঠিক আছে। 2 নম্বর বিষয় হলো যে রুল অফ ল। রুল অফ ল 3টা প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে আছে। একটি হলো যে রাজা কোনো প্রজার অধীন নন, কিন্তু তিনি আইন এবং ঈশ্বরের অধীন। এটা হলো প্রথম প্রিন্সিপাল। দ্বিতীয়টি হলো যে রাজা কোনো নাগরিককে বঞ্চিত করে অন্য কোনো নাগরিকের প্রতি আনুকূল্য দেখাতে পারবেন না। আর তৃতীয় যে প্রিন্সিপালটি সেটি হলো যে আইন সার্বজনীন সে আইন কল্যাণকর। তো এখন আমি সরকারি কর্মচারী হিসেবে বলবো যে আমি এই দুটো আইন এখনও কার্যকর। তো এই দুটো আইন, এই রুল অফ লয়ের এই যে 3টি প্রিন্সিপাল আছে, সেই 3টি প্রিন্সিপালের সাথে অ্যালাইন্ড কি না সেটি আপনারা যারা বিদগ্ধ ব্যক্তিবর্গ আছেন তারা নিশ্চয়ই আমার চেয়ে আরও বেশি ভালো জানেন। তো সেই ক্ষেত্রে দেশ একটি, সরকার একটি, পার্লামেন্টও একটি। তো একই পার্লামেন্টে পাশ হয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত এই আইন কার্যকর থাকবে ততক্ষণ পর্যন্ত এই আইনকে আমাকে মানতে হবে সরকারি কর্মচারী হিসাবে, এবং অন্যান্য নাগরিককেও মানতে হবে। ইভেন পৃথিবীর সমস্ত নাগরিক, অন্যান্য দেশের নাগরিককেও তাই মানতে হবে যদি আমার দেশে আসেন উনি। তো এটি হলো একটা এই বিষয়। তো আমি জাস্ট এটুকুই রাখবো। একটি বিষয় সেটি হচ্ছে যে অভিবাসন এবং মানব পাচার, পাচার শব্দটা সবসময় তো নেতিবাচক, এবং এটি একটি অপরাধমূলক যেটা ইঙ্গিত করে সবসময়।
আর অভিবাসন তো আসলে বৈধভাবে যারা যাচ্ছে, বৈধভাবে যারা যায় তারা সেখানে গিয়ে নানা সমস্যায় পড়তে পারে। অনেক সময় রিক্রুটিং এজেন্সিগুলো তাদের ভুলের জন্য হতে পারে, বা রিক্রুটিং এজেন্সিগুলো অনেক তথ্য গোপন করে থাকে, বা তারা মিথ্যার আশ্রয় নিয়ে কর্মী পাঠায়, তখন অনেক কর্মীকে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। বেশি আমরা দেখেছি হরহামেশা এরকম অনেক অভিযোগ আসে, কিন্তু পাচারটা তো সম্পূর্ণই আলাদা। সেখানে এই দুটোকে আলাদা করার ক্ষেত্রে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আসলে কোনো পদক্ষেপ আছে কিনা? ধন্যবাদ। এক্ষেত্রে আসলে তো মানে ঘটনা তো একটা না, তো যে ঘটনাটি ঘটেছে এবং যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলাটির উপর ভিত্তি করে মন্তব্য করা সম্ভব। এটা মানে জাস্ট একটা সিঙ্গেল সেন্টেন্সে কোনো মন্তব্য করাটা ভেরি ডিফিকাল্ট ফর মি। আর আমার মনে হয় যে জি, আমি এটুকুই আমি বলবো আমি আর কি। বুঝতে পেরেছি আপনি। আর এর বাইরে যদি আপনি অন্য কোনো সুরক্ষার ব্যাপারে যদি বলে থাকেন আর কি। হ্যাঁ, একটি সুরক্ষার কথা বেনজির আহমেদ বলেছেন যে করোনাকালীন সময় একটি আর্থিক প্রণোদনা বা অনুদান যেটা হোক না কেন, যে সরকারের পক্ষ থেকে, যেহেতু এখন তারা অফিসও খুলতে পারছে না অনেক রিক্রুটিং এজেন্সি, সেখানে সরকার কোনো চিন্তা ভাবনা করছে কিনা সেই ধরনের একটি দাবি কিন্তু তিনি করেছেন। আসলে এই ক্ষেত্রে আমি তো মনে করি যে ফিনান্সিয়াল ইনসেনটিভ বা ফিনান্সিয়াল সাপোর্টের চেয়ে ওনারা যে ইস্যুটা নিয়ে বা যে প্রোডাক্টটা নিয়ে তারা বিজনেস করছেন সেই প্রোডাক্ট কোয়ালিটিকে যদি আরও আমি ইমপ্রুভ করতে পারি সেটা বড় সাপোর্ট। তো আমি সেই জায়গাটাতেই আসলে বেশি করতে চাই, ওনাদেরকে সাপোর্টটা দিতে চাই গভর্নমেন্টের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে, এবং বাংলাদেশ গভর্নমেন্টও তাই চায়। আমি কয়েকটা বিষয় বলতে পারি আর কি। সেটি হলো যে আমরা কি করেছি। সাবেক মহাসচিব উনি বলেছেন যে আমাদের দেশে একই ধরনের কোর্স কারিকুলামের ভিত্তিতে ট্রেনিং দেওয়া হচ্ছে না, দ্যাট ইজ ট্রু। কিন্তু তার মানে আমাদের ন্যাশনাল কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড নেই, দ্যাট ইজ নট ট্রু। অবশ্যই আছে, এবং 2012 সালের যে স্কিল ডেভেলপমেন্ট পলিসি 2011 সেটার অধীনেই তো আমার ন্যাশনাল স্ট্যান্ডার্ড রয়ে গেছে, কিন্তু সেটা সবাই মানেনি, ইভেন আমার মিনিস্ট্রির অধীনস্থ প্রতিষ্ঠানগুলোও মানেনি। তো ফলে এখন আমি যেটা বললাম যে 4 অক্টোবর থেকে কিন্তু এটাকে মানাটা একেবারে কম্পালসারি করে দেওয়া হয়েছে, এবং এটার লেভেল আছে 6টা, বেসিক ওয়ার্কার থেকে একেবারে লেভেল 4, লেভেল 5, লেভেল 5 হলো সুপারভাইজার, লেভেল 6 হলো মিড লেভেল ম্যানেজার, হ্যাঁ, লেভেল 4 হলো হাই স্কিল্ড ওয়ার্কার। তো সুতরাং এই লেভেলগুলো রয়ে গেছে। তো আমরা এই বিষয়গুলোতে কাজ করছি। দ্বিতীয়ত যে জিনিসটা বলেছেন ওনারা, যে স্বপন ভাই এবং মিজান ভাই দুজনেই যেটা বলেছেন যে ওভারসিজ মার্কেটের সাথে, আমি আমার আগের স্টেটমেন্টে আমি বলেছি যে আমার ইনফরমেশন শেয়ারিং বাড়াতে হবে 2 ধরনের দেশের সাথেই, লেবার রিসিভিং কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ লেবার সেন্ডিং কান্ট্রি। লেবার সেন্ডিং কান্ট্রিগুলোর যেরকম বেস্ট প্র্যাকটিসেস আছে, তেমনি আবার কিন্তু লেবার রিসিভিং কান্ট্রিগুলোর কিন্তু এদের কিন্তু যে ডিমান্ড, ওয়ার্কার্স ডিমান্ড, এইটা কিন্তু মাঝে মাঝেই চেঞ্জ হয়। এর কতগুলো ড্রাইভার আছে, টেকনোলজিক্যাল ইনোভেশন, তারপরে ধরুন যে ডেমোগ্রাফিক চেঞ্জ। তো এই যে চেঞ্জগুলোর কারণে আমার যে ডিমান্ডের চেঞ্জ আসে, ফলে আমার এখানে স্কিল মিসম্যাচ হয়ে যায়, এবং এটাকে আমার আপগ্রেডেশন করতে হবে এবং এই মিসম্যাচটাকে আমার কমিয়ে আনতে হবে। এবং ওনাদেরকে সবচেয়ে বেস্ট সাপোর্টটা আমি কি দিতে পারি, একজন লেবার মার্কেট হিসেবে আমি ওনাকে দিতে পারি যে স্কিল শর্টেজ যেটা আছে সেটাকে রিডিউস করে দেওয়া, অর্থাৎ স্কিলসটাকে যেন আমি অ্যাভেলেবল করতে পারি। তো আরেকটা হলো যে এবার লেবার রিসিভিং কান্ট্রির এন্ড থেকে যদি আমি বলি, সেটা হলো যে মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট অন স্কিল স্ট্যান্ডার্ড। এটা কিন্তু অলরেডি আমার মিনিস্ট্রি কিন্তু পদক্ষেপ নিয়েছে, সম্ভবত এটি নভেম্বর মাসে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি যে মান্যবর রাষ্ট্রদূত যারা আছেন আমাদের বিভিন্ন দেশে, বাংলাদেশের, তাদেরকে উদ্যোগ নেওয়ার জন্য, এবং ওই লেবার রিসিভিং কান্ট্রির যে গভর্নমেন্ট আছে তাদের সাথে ডায়ালগ ইনিশিয়েট করা, যে যাতে আমাদের যে স্কিল স্ট্যান্ডার্ড আছে এবং তাদের যে স্কিল স্ট্যান্ডার্ড আছে এই দুটোর সাথে কম্পেয়ার করে দেন আমরা মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্টে যেতে পারি কিনা। এবং এখানেই কিন্তু যখন এই কম্প্যারিশনটা শুরু হবে, আমরা বোথ এন্ড যখন এটাকে কম্পেয়ার করবে, তখনই কিন্তু আমি বুঝে ফেলবো যে আমি পিছিয়ে আছি কোন জায়গায়। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমার 6টা লেভেল, এনটিভিকেএফ এর অধীনের লেভেল হলো 6টা, তো তাদের যদি লেভেল 1 আর আমার লেভেল 1 যদি ম্যাচ না করে, আমি মনে করি লেভেল 2 অথবা লেভেল 3তে গিয়ে ম্যাচ করবে।
সুতরাং তাদের কোনো না কোনো একটা লেভেলে গিয়ে কিন্তু ম্যাচ করবে। সুতরাং আমার দায়িত্ব হলো যে ওই লেভেল পর্যন্ত আমার কোয়ালিটি অ্যাসিউরেন্স করা এবং স্কিল শর্টেজটাকে ওই লেভেলে নিয়ে যাওয়া। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে আমি এককভাবে মিউচুয়াল রিকগনিশন স্কিল স্ট্যান্ডার্ড অন স্কিল স্ট্যান্ডার্ড এইটা যদি করতে গিয়ে আমি যতটা না সফল হব তার চেয়েও আরও বেশি আমি যে কাজটা করতে পারি সেটি হলো যে রিজিওনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের মধ্যে সাথে আমরা অ্যালাইনড হয়ে যাওয়া। যেমন এশিয়ান কান্ট্রিগুলোর একটা স্কিল স্ট্যান্ডার্ড আছে তাদের নিজস্ব, প্যাসিফিক কান্ট্রিগুলোর আছে, ইউরোপীয় ইউনিয়নের ইউরোপের সমস্ত দেশের কিন্তু একটা আছে। ইউরোপীয় ইউনিয়নের অধীনে যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক সেটার হলো 8টা লেভেল, আর স্কটল্যান্ডের হলো 12টা লেভেল। কিন্তু স্কটল্যান্ডের 12 নম্বর লেভেল ইউরোপীয় ইউনিয়নের কিন্তু লেভেল 8-এর সমান। তো আমি এখন ধরুন যে আমার আসিয়ান কান্ট্রিগুলোতে আমার ওয়ার্কার যায়, তাহলে এখন যদি এই ক্ষেত্রে যদি সার্কের স্কিল স্ট্যান্ডার্ডের সাথে যদি আমার এই ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কটাকে যদি আমি অ্যালাইন করতে পারি তাহলে কিন্তু আমার দেখা যাবে যে আসিয়ান কান্ট্রিগুলোর যে স্কিল স্ট্যান্ডার্ড আছে তার সাথে আমার ইজিয়ার হবে। এবং সেই ক্ষেত্রে আমার ওই শ্রীলঙ্কান ওয়ার্কার, ইন্ডিয়ান ওয়ার্কার, নেপালিজ ওয়ার্কার এদের সাথে আমাদের ওয়ার্কারদের লেভেল সেম লেভেল হবে। জি, নাজিবুল ইসলাম আপনার কাছে আবার আসবো আমি। রুহুল আমিন স্বপন, যেটি নাজিবুল ইসলাম বলছিলেন যে দক্ষতার ক্ষেত্রে যে ভেরিয়েশন, যেটি আর কি যে দেশভেদে বিভিন্ন ধরনের দক্ষতার যে মাপকাঠি বা নিরূপণ করা হয়, যেটা দিয়ে আমরা শিখি আন্তর্জাতিক মানের যে দক্ষতা অর্জনের যে মাপকাঠি, সেইখানে পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি? যেসব অভিবাসী শ্রমিকরা যাচ্ছেন তারা সেখানে গিয়ে কি প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাকে যদি একটু সময় দেন, আমি অতিরিক্ত সচিব মহোদয়ের 2টা জিনিসের উপর আর আমি এটার উপরে কথা বলতেছি। একটি হলো যে উনি বলেছেন যে আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড আমাদের একটা আছে, ডেফিনেটলি আছে। আমাদের কনসার্ন হলো এই স্ট্যান্ডার্ডের স্ট্র্যাটেজিটা নাই, এটা হলো আমাদের একটা চ্যালেঞ্জ। আরেকটা হলো যে কথাটা আপনার আগে আসছে, মোটামুটি 80% আসছে, এটা শেষ হয় নাই। উনি যেটা মানব পাচার আইনের কথা বলেছেন আর আমাদের অভিবাসন আইনের কথা বলেছেন 12 এবং 13, এটা এত সাংঘর্ষিক যে জিনিসটা সকলের এই দেশবাসীর জানা উচিত। আইন যদি দেশের জন্য হয়ে থাকে, এই আইনটি দেশের জন্য না। কেননা এটিকে আপনাকে একটি রিক্রুটিং এজেন্সিকে 2013 সনের আইনেও প্রয়োগ করা যায়, আবার 12 সনেরও প্রয়োগ করা যায়। এটি অ্যাট দি ডিসক্রিশন অফ পুলিশ অথবা ল এনফোর্সিং এজেন্সি। এই জন্য আমি মনে করি কোনো ভালো প্রফেশনাল ব্যবসায়ী এই ব্যবসা করতে সাহস পাবে না এবং এই ব্যবসা ভিতরে প্রফেশনালিজম আসবে না যদি এই মানব পাচার আইনটি রহিত করা না হয় রিক্রুটিং এজেন্সিদের জন্য। কেন জানেন? মানব পাচার আইন হলো একটি ডিফারেন্ট গ্রুপের জন্য। একটি গ্রুপ আছে তারা লাইসেন্স করে না, তাদের অফিস নাই, তারা বিদেশে বসে থেকে নদী পথে, ওই বন্দর পথে, চুরাই পথে, ট্যুরিস্ট ভিসা, এই ভিজিট ভিসা, এই সমস্ত একটা প্র্যাকটিসে নন লাইসেন্সদারি একটা গ্রুপই আছে যারা ব্যবসা করে। আরেকটা গ্রুপ হলো অফিস নিয়ে, রিক্রুটিং লাইসেন্স নিয়ে সকল অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবসা করে। এটি হলো 2টি ক্লাসের জন্য। এটিতে এখন সোচ্চার হওয়া উচিত। আমি আজকে এই এসএটিভির মাধ্যমে আমি বরং এই আইনটির ব্যাপারে ইন্টারফেয়ার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তত ইন্টারভেন করে এই আইনটিকে রহিত করে রিক্রুটিং এজেন্সি এবং প্রফেশনাল রিক্রুটিং এজেন্সিকে এই ব্যবসাতে এনকারেজ করতে আমি বলবো। এক, আপনি যেটি বলছেন যে বিদেশে যাওয়ার যে আমাদের যে শ্রমিকের সুরক্ষার ব্যাপারটি, এটি কিন্তু আমাদের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত এবং এটি হচ্ছে। যেরকম আগে আপনি জানেন পাসপোর্ট ছিল না, আগে আপনার হাতে লেখা পাসপোর্ট ছিল, এটি হয়েছে। এখন বাংলাদেশ অন্তত ডাটাবেজের আপনারা কথা বলছেন, ডাটাবেসটি আমরা এখনও করতে পারিনি, ডাটাবেসটি আমাদের করা দরকার। শ্রমিকের সুরক্ষার সাথে সাথে রিক্রুটিং এজেন্সির সুরক্ষা সকলগুলি হবে হলো ওই যে লেবার রিসিভিং কান্ট্রি যেগুলি আছে সেগুলির, আপনি জানেন লেবার উইংগুলি আছে, সেগুলিকেও আমাদের অ্যাক্টিভ করতে হবে। আমরা সবসময় বলছি প্রফেশনাল দেন, প্রফেশনাল ডিপ্লোমেট দেন, প্রফেশনাল হাই কমিশনার দেন। কেন বলি? যে ওই আইনি সহায়তা পেতে গেলে আমাদের আইনি উইং, বড় বড় লেবার মার্কেট যেগুলিতে নাকি সৌদি আরব বড় শ্রমবাজার, এসব জায়গায় আইনি সহায়তা আমি তো বাংলাদেশ থেকে আমাদের মন্ত্রণালয় তো দিতে পারবে না।
আমাদের আপনার যে প্রশ্নটা ছিল আমাদের সাবেক প্রেসিডেন্টের কাছে যে এরা আইনি সহায়তা কিভাবে পাবে, প্রথম যেতে হবে তাদেরকে আমাদের এমবেসিগুলিতে, এটি ওদেরকে বোঝাতে হবে, লেবার উইংগুলিতে। তারপরে মন্ত্রণালয়ে আমরা বহুবার বলছি যে আপনারা একটা কমপ্লেন সেল করেন, বাইরেতেও একটি সেল আছে, আমরা আইনি সহায়তাগুলি দিব। আর যদি না করে, এখন কি হয়েছে জানেন, একটি ছেলে যদি বিদেশ থেকে ফেরত আসে স্টেট ওয়েজে মানব পাচার মামলা করবে, রিক্রুটিং এজেন্সি জেলে চলে যাবে। রিক্রুটিং এজেন্সির চেয়ে মাইগ্রেন্ট পাওয়ারফুল বেশি। তাহলে কি হয়, এই আইনটি অ্যাবিউজ হচ্ছে। ছোটোখাটো কাজে রিক্রুটিং এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে, আমি কিন্তু মানব পাচার আইনের মামলা করে দেব। সে তখন 10 টাকার জায়গায় 20 টাকা দিয়ে প্রবলেম সলভ করতেছে মান সম্মানের জন্য। এটি একটি ভয়ের দিক, যেটা নাকি ভীতির দিক, যেটি উনি বলেছেন, এটা আসলে কিন্তু একটা ভীতির দিক। এটা হলো একটি। আমরা একটা বিরতি নিয়ে এসি, তারপর আবার আপনার কথা জি শুনবো। প্লিজ। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। বেনজির আহমেদ, যেটি প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া বা তাদের কাজের নিশ্চয়তা, তাদের আয় রোজগার যাতে অব্যাহত থাকে, সেইখানে তো যদি তারা সমস্যায় পড়ে, সেই অভিযোগটা আসলে তারা কার কাছে জানাবে যদি তারা হয়রানির না, শিকার হয়? প্রথমত এখানে কিন্তু উভয় দেশে যারা রিসিভিং কান্ট্রি, সেখানে যিনি এমপ্লয়ার, তার সাথে কিন্তু সবসময় রিক্রুটিং এজেন্সির মালিকের একটা যোগাযোগ আছে। প্রথমে, এখন তো মোবাইলের যুগ, এখন প্রথমে সে তার অবস্থান, বাস্তবতা সেটা যে জানাইতে পারে, এবং এগুলি কনভারসেশন হয় ওখানকার এমপ্লয়ার এবং এমপ্লয়ির সাথে, এখানে এজেন্সির মালিকের সাথে। এভাবেই কিন্তু বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমাদের কর্মীরা অনেক সময় ধৈর্য ধরতে পারে না। তারা মনে করে যে সাথে সাথে এখন থানায় ফোন করে দেয়, আত্মীয় স্বজনকে বলে যে মামলা করো, আমি চাকরি পাই নাই, আমি আসলাম, দেওয়ার কথা ছিল সেটা না, আমাকে আরেক চাকরিতে নিয়ে গেছে। বাহিনী এখানে তাদের উপরে এই অভিযানটা শুরু করে দেয়, এবং অনেক সময় দেখা গেছে নিজেরা ইচ্ছা করে ওইখানে প্রতারণার শিকার হয়ে গেছে, যে এখানে বেতন কম, আরেক জায়গায় বেতন বেশি, সেখানে নিয়ে যাবে। এখানে যখন গেল, সে অবৈধ হয়ে গেল, পাসপোর্ট সে পাচ্ছে না। সেই দায়টাও তখন এই রিক্রুটিং লাইসেন্স হোল্ডারের উপরে চলে আসে। এটা বিষয়টা এরকম যে দেশের ভিতরে যে অগণিত চাকরি হচ্ছে, দেশের ভিতরেও যে এমপ্লয়মেন্ট হচ্ছে, তাদের এরকম যদি কেউ প্রতারণা করে, তার যেমন বিচার ব্যবস্থা আছে, আবার যারা বৈধভাবে চাকরিতে নিয়োগ পাচ্ছে, তাদের যে নিশ্চয়তা, সেটাও এখানে আইনে সেটা এনশিওর করা আছে। ওখানেও তো প্রত্যেক দেশে নিজস্ব ল আছে, সেই ল এনশিওর করা আছে। তো সেখানে তো এমন না যে ইচ্ছা করলেই যে কেউ বেআইনি কাজ করতে পারে। আমাদের কর্মীদেরও তারা যখন যাবে, তখন বুঝতে হবে কার মাধ্যমে সে যাচ্ছে। তাকে এখানে আমি মনে করব যে আমাদের লাইসেন্স হোল্ডার যারা আছে, তারা যদি একটা কাজ করেন, তারা কোনো ভিসা প্রসেস করবে না। নিজে ডিমান্ডে নিজে যদি লোক পাঠায়, তখন তিনি এনশিওর হতে পারবেন যে আমার কর্মীটা ভালো থাকবে, আমার কর্মী প্রতারিত হবে না। আর ভিসা ট্রেডিং বলতে যেটা আমরা বুঝি, যে মাইগ্রেশন কস্ট কমানোর বিষয়ে ভিসা ট্রেডিং সব দেশে এটা বন্ধ করা দরকার। সেখানে আমাদের সরকার এবং যে রিসিভিং কান্ট্রিগুলো আছে, সেই সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার যে কেউ কোনো দেশে ভিসা ট্রেডিং করতে পারবে না। ইন্টারন্যাশনালি এটা একটু উদ্যোগ নেওয়া দরকার, তাহলে মাইগ্রেশন কষ্টটা কমে যাবে। আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে এখন জনশক্তি রপ্তানিকারকদের স্বার্থ সংরক্ষণ করার ক্ষেত্রে আপনি অনেক কিছুই বললেন, কিন্তু যারা প্রবাসী শ্রমিক বা যারা আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের স্বার্থ সংরক্ষণে বা বাইরে থেকে বা সরকারের সাথে যে সমন্বয় দরকার ছিল, সেখানে আপনারা কতটুকু সফলতা পেয়েছেন? সমন্বয় আছে, তো সমন্বয় নাই তা না। আমরা তাদের জন্য আমাদের যথেষ্ট ফিলিংস আছে, এবং আপনি প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সির মালিক যখনই বিদেশে, তার ফ্রিকুয়েন্টলি জার্নি করে, ওই সমস্ত দেশে ট্রাভেল করে, কর্মীরা কেমন আছে সেটা খোঁজ খবর নেয়, ওইখানে যে নিয়োগ করতে আছে তার সাথে যখন যায়, তার সাথে দেখা করে। এইটা কিন্তু সবসময় আছে, নিজেদের ভাষা খরচ করে তারা সেটা করে। আমি বললাম এইটা যে কর্মী যারা চলে যায়, তাদের সুবিধা অসুবিধা দেখা যেমন আমাদের দায়িত্ব, সেটা আমরা অবশ্যই সেটা আমরা সবসময় দেখে থাকি। আমি বলতেছি যে রিক্রুটিং লাইসেন্স হোল্ডার মাত্র 1800 লাইসেন্সের মাধ্যমে
এই 1,25,00,000 লোক বা 30 লক্ষ লোক বিদেশ এখন কর্মরত। এই 1800 লাইসেন্স হোল্ডারকে যদি সরকার সুরক্ষা না দেয়, তাদেরও তো একটা সুরক্ষা দিতে হবে, তাদের একটা হেলদি বিজনেসের অ্যাটমসফিয়ার তৈরি করে দিতে হবে, সো যে তারা আরো ভালোভাবে ইন্টারেস্টেড হয়, আরো মনোযোগ সহকারে এই বিজনেসটা করতে পারে, তারাও যেন কমফোর্ট ফিল করে। সবসময় যদি টেনশন থাকে তাহলে তো কেউ বিজনেস করতে পারে না, বিজনেস হবে না। এবং এখানে একটি এজেন্সিও নাই যে নাকি ব্যাংক থেকে ম্যান পাওয়ার বিজনেসের জন্য 1 টাকা কোনোদিন লোন নিছে। এইখানে কোনো ঋণ খেলাপিও নাই। এই বিজনেস যারা করেন, এই বিজনেসের কারণে তারা ঋণ খেলাপি নাই, অন্য বিজনেসে থাকতে পারে। এই এখন দেখেন, নিজের টাকা দিয়ে বিজনেস করে তারপরে সমস্ত টেনশন ঘাড়ে নিয়ে আপনি হয়তো 1000 লোক পাঠাইলেন, একটা লোক কোনোভাবে অসুবিধা পড়লো, তো তাকে বিচারের আগে তাকে যদি একটু আত্মসমর্পণ বা তাকে যদি কথা বলার সুযোগ না দেওয়া হয়, তাহলে সে বিজনেসটা কিভাবে করবে? কাজে এই জায়গাটা তো আমি সুরক্ষা এটা চাবো, যে যদি কেউ মিথ্যা অভিযোগ করে তাকেও এই একটা আত্মপক্ষ আইনের সমর্থনের আওতায় সুযোগ এনে দেওয়া তাকে হোক। বিচারের ব্যবস্থা করা হোক। জি, তাকেও আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। এটা হলো আমার কথা। বেনজির আহমেদ, আপনাকে অসংখ্য জি, ধন্যবাদ। ধন্যবাদ। রুহুল আমিন স্বপন, দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা বিদেশের মাটিতে, বা বিদেশের মাটিতে যদি কেউ হয়রানির শিকার হয়, সে যাবে কোথায়? জি, প্রতিবন্ধকতার দিকে যদি আমরা আসি, ধরেন আপনি বলেছিলেন যে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, আমরা শ্রীলঙ্কা, ইন্ডিয়ার সাথে আমরা কম্পিট করতে পারি না। তার একটি কারণ হলো ল্যাঙ্গুয়েজ। জি। এটা একটি বড় কারণ, যে একটা ইন্ডিয়ান ড্রাইভার ইংরেজিতে কথা বলে। আমাদের শ্রীলঙ্কা, আপনি জানেন যে সবাই এরা ল্যাঙ্গুয়েজে খুব স্ট্রং। আবার ওদের স্যালারি যদি হয় 2000 রিঙ্গিত বা 2000 রিয়েল, আমাদের বাংলাদেশের শ্রমিকের স্যালারি হয় 1200, 1000। তার কারণ হলো দেখেন কত গ্যাপ, একই কাজ করতেছে। এই যে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটি, এটি ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ট্রেনিং সেন্টারে একটি ছেলে আসে ধরেন 22 থেকে 25 বছর বয়সে ট্রেনিং করতে। আমরা এটা বলি, যদি এটা স্কুল পর্যায়ে অভিবাসী কর্মী, অভিবাসী হওয়া একটা কিন্তু সমাজ ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছে। আপনি জানেন যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল আগে একটি, কৃষকের ছেলে কৃষক হবে, তারপরে সে তার জমি চাষ করবে, গরু থাকবে। এখন হয়ে গেছে অভিবাসীর ছেলে অভিবাসী হবে, তারপরে সে বাবা চলে আসবে, ছেলে যাবে, ছেলে আসবে, তারপর তার নাতি যাবে। এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে একটা অভিবাসীদের একটি সমাজ ব্যবস্থা হচ্ছে। সে ভালো থাকে, সে টেলিভিশন দেখে, ফ্রিজ আছে ঘরের মধ্যে, ঘড়ি পরে, মোবাইল ইউজ করে। কেন? তার বাবা বিদেশ ছিল। এই একটা সমাজ ব্যবস্থা। এখন আমরা যদি স্কুল পর্যায়ে আমরা যদি এই একটি সমাজ ব্যবস্থাকে মোটিভেট করতে পারি যে তোমরা স্কুলে যারা বিদেশ যাবা বড় হলে, তারা তোমরা এই লেখাপড়া করো। এই লেখাপড়াতে কি আছে? জাস্ট কিছু বেসিক ইংলিশ, বেসিক কম্পিউটার, অ্যান্ড যে ট্রেডে কাজ করবে তাকে 5 বছর 7 বছর লেখাপড়া করিয়ে তাকে একটা ট্রেডে দেওয়া দেওয়া। তার তো বিএ পাস, আই পাসের দরকার নাই। এই ব্যবস্থাটা যদি হয়, তারপরে যখন এই টিটিসিগুলিতে আসবে, তারপরে যখন রিক্রুটিং এজেন্সির ভালো ভালো ট্রেনিং সেন্টারগুলিতে আসবে, যখন বাইরা ট্রেনিং সেন্টারে আসবে, এই তখন আমরা একটু 3 মাসে 6 মাসে একটু টিউন আপ করে দিই। কী টিউন আপ করে দিই? আমাদের দেশে ব্রিকে কাজ করে একটা ছেলে, কনস্ট্রাকশন কাজ করে, সৌদি আরবে ব্লক দিয়ে কাজ করবে। তাহলে আমরা কি করব? সৌদি আরবের ব্লকগুলি এনে তাদেরকে শিখিয়ে দেবো। আমরা এখনও স্কোয়ার ফিট কাজ করি, ওরা মিটারে কাজ করে, একটু মিটার টিটার দেখা দেবে। এই যে কিছু টিউন আপ করে দিলেই আমাদের এই যে স্কিল এই শুরু হয়ে যায়। কিন্তু যখন একটা তার ইয়াং সময়, যে সময়টা তার শিক্ষার সময়, এই সময়টাতে আমরা স্কুলে একটা বিনা প্রয়োজনে তাকে IBA পাশ করে, না পারে সে ইংরেজি বলতে, না পারে সে কম্পিউটার চালাইতে, না জানে একটা ট্রেড, এই 18-20 বছর 25 বছর সময় তাকে ওয়েস্টেজ না করে স্কুলে আমরা যদি একটা ট্রেনিং দিয়ে নিয়ে আসতে পারি, একটা বিশাল দক্ষ জনশক্তি সেখান থেকে তৈরি হতে পারে। যেটা আপনি জানেন পৃথিবীর নর্থ আমেরিকাতে এখন যখন স্কুল পাস করার পরে তাদেরকে দেওয়া হয়, তুমি কি টেকনিক্যাল লাইনে যাবা না ইউনিভার্সিটিতে লাইনে যাবা, 70% টেকনিক্যাল লাইনে যায়। কেউ প্লাম্বিংয়ে যায়, কেউ ইলেকট্রিশিয়ানে যায়, কেউ
আপনার ইলেকট্রোমেকানিক্যাল ট্রেডে যায়। এইটি হলো একটি জিনিস আমরা করতে পারি। আমাদের বড় চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে মাইন্ডসেট। আমাদের দেশের ছেলেরা যখনই আপনার 25-30 বছর পরে বিদেশ যাওয়ার চিন্তা আসে, বাবা বলে তুমি বিদেশ চলে যাও, এটা কিন্তু খুব শর্ট প্ল্যানিংয়ে হয়। তখন সে ট্রেনিং করতে চায় না, তখন তাকে ট্রেনিং দিলেও তাকে ট্রেনিং দেওয়া যায় না। 6 মাস থেকে 1 বছর ল্যাঙ্গুয়েজ এবং ট্রেডের জন্য যে শিক্ষা, এটি কিন্তু খুব অল্প সময়। তার মাইন্ডসেটটা হলো তিনি যত তাড়াতাড়ি বিদেশ যাওয়া যাবে। আরেকটি চ্যালেঞ্জ হলো আমাদের দেশের শ্রমবাজারটি হলো 15 লক্ষের শ্রমবাজার, আর আমাদের দেশের লোক যা হলো 7 থেকে 8 লাখ। এই যে 7 থেকে 8 লক্ষ লোক যে শ্রমবাজারে যোগ হচ্ছে, এরা তখন ডেসপারেট হয়ে যায়। কোনো ট্রেনিংয়ের দরকার নেই, আমার খালি বিদেশ পাঠায় দেয়। তখন বলা হয় তোমার বেতন তো কম, টাকা লাগবে বেশি করে, টাকা বেশি দেবো, বিকজ আউট অফ ডেসপারেট সে টাকা বেশি দেয়, অভিবাসন ব্যয়টিও বাড়ে, আবার সে আয়ও কম হয়, বেতনও কম হয়। ট্রেনিং সেন্টারগুলিও তাকে মোটিভেট করতে পারে না ভালো ট্রেনিং দেওয়ার জন্য। তাতে করে হয়েছে কি, অনেক ভালো ট্রেনিং সেন্টার হয়, যদি তাদেরকে জবের ব্যবস্থা না করে তাহলে তারা ওই ট্রেনিং সেন্টারগুলিতে ট্রেনিং করতে আসে না। ট্রেনিং সেন্টারে অর্থলগ্নি করে অনেকেই লস করে। আর গভর্নমেন্টের যে সহায়তা, সেটি তো সবারই লিমিটেশন আছে। গভর্নমেন্টের সহায়তা দিয়েই যে শুধু এই ট্রেনিং সেন্টারগুলি সার্ভাইভ করবে, সেটাও অনেকটা অসম্ভব। এই হলো আপনার রুট লেভেলের চ্যালেঞ্জ। আবার যখন ওই দেশে যায়, রিসিভিং কান্ট্রিতে যায়, সেখানে যাওয়ার পরে ওই যে আমি বললাম যে সৌদি আরবের এক ধরনের কাজের স্টাইল কনস্ট্রাকশনের, এশিয়ান কান্ট্রি সিঙ্গাপুরে এক ধরনের কাজের স্টাইল, বাংলাদেশ থেকে আমরা এক ধরনের শিখিয়ে দিচ্ছি। ওইটা যখন ম্যাচ করে না, সেখানে তাকে অনেক সময় ডাউনগ্রেড করে দেওয়া হয়। রুহুল আমিন স্বপন, আপনার কাছে আবার আসবো আমি। মিজানুর রহমান যেটি রুহুল আমিন স্বপন বললেন, যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি উত্থাপন করেছেন, যে অভিবাসী ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেটি এখন কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার পর অভিবাসী ভিত্তিক সমাজ ব্যবস্থা। অনেকেই পরিবার থেকেই আগে থেকেই হয়তো প্রস্তুতি নেয় যে বাবা আছেন, পরে ছেলেও যাবে বা আসবে, কিন্তু সেই অভিবাসী ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি গড়ে তুলতে হয় বাংলাদেশের সচেতনতার জন্য, সেইখানে তো আসলে গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে শিক্ষা ব্যবস্থা একটা সংস্কার আনা, বা যেটি তিনি উল্লেখ করেছেন যে সেখানে ল্যাঙ্গুয়েজের একটি বিষয় আছে, তারপরে তার কারিগরি শিক্ষা জ্ঞানের একটি বিষয় আছে। সেই দুটো জায়গায় সরকার যদিও কারিকুলামে এগুলো আনার চেষ্টা করছে, কিন্তু সুনির্দিষ্টভাবে তো আনা হয় নাই। সেই ব্যবস্থা গড়ে তোলার জন্য তো আসলেই খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে যে বাংলাদেশকে। ধন্যবাদ। আমি গত 2 বছর বাইরাতে থাকার সুযোগ হয়েছে এবং বাইরার থেকে কাজ করার আমার সুযোগ হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন স্কিল ডেভেলপমেন্টকে খুব বেশি প্রাধান্য দিয়েছেন, তখন আমাদের বিএমইটি এবং আমাদের মিনিস্ট্রি অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছেন, আমাদেরকে নিয়ে বসেছেন। আমি ঠিক স্বপন ভাই যেভাবে কথাগুলো বলেছেন, আমি ওই একই কথা আমার মিনিস্ট্রিতে, আপনি আমাদের রেকর্ড দেখলে হয়তো বুঝতে পারবেন। ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন, আমাদের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজটি। ইন্ডিয়ার কথা বলেন, ইন্ডিয়াতে শত শত ভাষা আছে। তাদের এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে কমিউনিকেশন করার জন্য তাদের অবশ্যই একটি নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে তারা প্র্যাকটিস করে, ইংলিশকে তারা প্র্যাকটিস করে। এই কারণে আমরা অনেক সময় আমরা পিছনে চলে আসি। এই দিকটি আপনি যদি আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমার প্রপোজালটা এরকম ছিল, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি বোর্ড এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই 3 মন্ত্রণালয় বসে যদি প্রবাসী যারা হতে চাইবেন তাদের জন্য যদি একটি কারিকুলাম, তাদের জন্য যদি একটি সিলেবাস তৈরি করে, এবং সেটা অবশ্যই প্রাইমারির পর থেকে একটা নির্দিষ্ট কারিকুলাম থাকতে হবে নিম্ন মাধ্যমিক পর্যন্ত। এরপরে তারা আইসোলেটেড হয়ে যাবে, যারা যেখানে যেতে চায়, যেই ধরনের স্কিল নিতে চায়, সেই ধরনের সুযোগ কিন্তু বাংলাদেশ সরকার যদি দেন, তাহলে আমরা সেই রুট লেভেল থেকে আমরা স্কিলগুলো নিয়ে আসতে পারি। আর যেই বিষয়টি স্বপন ভাইও বলেছেন, আমি একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে আমাদের দেশের গ্রামের মোড়ল টাইপের যেই লোকগুলো আছেন কিংবা ধনী ব্যক্তি যাদের আছেন, তাদের ছেলে পেলে যখন একটু বেহাত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, অসামাজিক কিংবা সমাজে অপছন্দনীয় কিছু কাজ করতে থাকে, তারা সাধারণত আনস্কিল লেবার হিসেবে বলে যে উনি যেতে পারলেই কিংবা আমার ছেলেটা যেতে পারলেই আমার ইজ্জতটা রক্ষা হয়। যখন তারা ওই দেশে গিয়ে কাজ করে,
যারা এই দেশে কাজ করে না, তারা ভিন দেশে গিয়ে কাজ করবে, রেমিডেন্স পাঠাবে, তাদের দিয়ে ওই আশা করা যায় না। আমরা যখন আনস্কিল লোকগুলো পাঠাই, এই ধরনের লোকগুলো যখন চলে যায় আমাদের হাতের ফাঁক দিয়ে, কিংবা আমরা যেই সৌদি আরবের কথা বললাম, বিভিন্ন দেশ থেকে যে ভিসাগুলো আসে, তখন তারা ওইখানে গিয়ে কাজ না করতে পারা আমাদের দেশের সম্মানটা, আমাদের দেশের কর্ম মানে স্কিলের যেই লেভেলটা তাদের কারণে অনেকটা নেমে আসে। তখন তারা যদি বাংলাদেশে ফেরত আসেন, তখন যদি বলেন যে এটিও মানব পাচার, তাহলে আমাদের সরকারের সাথে আমি একটি জায়গায় একমত, যেই আইন ওনারা করেছেন, আমি বলবো আইন ভালো, আইনের ভিতরেই আমরা থাকব, কিন্তু আইনের কিছু ধারা, কিছু সংযোজন বিয়োজন করলে আমরা আইনের যেন অপপ্রয়োগ না হয়। অপপ্রয়োগটা তখনই হবে যখন আপনার স্পেসিফাইড আপনি কোন ধরনের জিনিসটি চাচ্ছেন। সরকার কি চাচ্ছে? সরকার কি চাচ্ছে আমাদেরকে জেলে ভরে দিতে? না, সরকার চাচ্ছে আমাদেরকে দিয়ে সঠিকভাবে কাজ করাতে। সঠিকভাবে কাজ করাতে চাইলে আমাদেরকে সঠিক পরিবেশ দিতে হবে। স্যার যেই কথাটি বললেন, আমি ওনার সাথে একমত। উনি শুধু স্কিলের ব্যাপারটা বলেছেন। আমাকে ভাত দিয়েছেন, আমার হাত দুটি বন্ধ করে রেখেছেন। আমাকে সুন্দর জায়গা দিয়েছেন, আমার পা দুটি শিকলে বাঁধা। তো সেই পরিবেশ না, পরিবেশটা হতে হবে আমারাও জবাবদিহিতার মধ্যে থাকব, সরকারকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে। এবং আমাদের শ্রমিকদের যেরকম, আমাদের জনগণের যেরকম একটি অধিকার আছে, আমরাও বাংলাদেশের বাইরে থেকে আসিনি, ভিন গ্রহ থেকে আসিনি, কিংবা আমরা এলিয়ান নয়। তো সুতরাং আমাদেরও কিছু রাইট থাকতে হবে। আপনাকে আমি যেই কথাটুকু বলেছিলাম যে আমাদের মানব পাচারে ধরে আমাদেরকে জেলে ভরে দিলেন, জেলে গিয়ে আমি কিভাবে ওই ছেলেটার সমস্যার সমাধান করব? আমার রিক্রুটিং এজেন্সিতে 1000 ভিসা আছে, 1000 কর্মীর চাহিদা আছে, তারা তো যেতে হবে। আমাকে বন্ধ করে দেওয়ার মানেই কি হচ্ছে যে এ সমস্যার সমাধান? আমি একটি সুষ্ঠু সমাধান চাচ্ছি। আমি আমাদের স্বপন ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যেই ভালোবাসা, যেই আন্তরিকতা নিয়ে দেশটি পরিচালনা করছেন, আমি এখানে একটি জিনিস সংযোগ করতে চাই। আমাদের যেই জামানতের টাকা আমাদের সরকার সেখান থেকে কিন্তু 50% আমাদের দিয়েছে ব্যবহার করার জন্য, আমাদের এই সময়ে যে মানে করোনাকালীন সময়ে যাতে আমরা ধাক্কাটা না খাই। তো সেইখানে আমার প্রধানমন্ত্রী, আমার মন্ত্রী মহোদয় যেভাবে আমাদেরকে ফিল করছেন, আমি বিশ্বাস করি আমাদের সাংসদরা ওইভাবে ফিল করবেন এবং আমাদের জন্য সঠিক একটি আইন প্রণয়ন করবেন, আইনকে সঠিকভাবে যাতে প্রয়োগ করতে পারে। আমরা একটা বিরতি নিয়ে এসে আবার আপনার কাছে আসব। ধন্যবাদ দর্শক, নিটলটাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটলটাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আচ্ছা, আটকে গেছে। দেখছেন এসটিভি দেখছেন নিটলটাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মিজানুর রহমান, যেটি আপনি বলছিলেন, এর বাইরে আসলে আমাদের বর্তমান সংকটটা কোথায়? প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে অথবা নতুন শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে? ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি প্রবাসীদের জন্য যেই বিষয়টি আপনি বারবার এখানে এনেছেন, প্রবাসীর অধিকার, প্রবাসীকে সম্মান এবং প্রবাসীদের পাওনাটুকু বুঝিয়ে দেবার জন্য শুধু রিক্রুটিং এজেন্সি কিংবা বায়রা কাজ করবে না। সেখানে কাজ করতে হবে সরকারকে, সেখানে কাজ করতে হবে প্রবাসীদের পরিবারকে, সেখানে কাজ করতে হবে আমাদের এম্বাসিকে। এবং আমরা যারা শ্রমিক প্রেরণ করি, ভিন দেশকে আমরা যারা ডেভেলপ করার জন্য কাজ করি, যাদেরকে সহায়তা করি, তাদেরও বুঝতে হবে যে এরা মানুষ, এদের কিছু অধিকার আছে। সেই অধিকারটুকু আমাদের সঠিকভাবে আদায় করতে হবে, সঠিক তথ্য তাদের দিতে হবে। সরকারের পক্ষ থেকে, রিক্রুটিং এজেন্সিদের পক্ষ থেকে কর্মপরিবেশ আছে কি না, সে নিরাপদ অভিবাসন পাবে কি না, এখানে দূতাবাসের অনেক কিছু কাজ করার আছে। আমাদের দূতাবাসকে অনেক বেশি পরিমাণ সাপোর্ট দিতে হবে আমাদের সরকারকে। আমাদের যেই পরিমাণ কর্মী ফেরত
আসলে যেই পরিমাণ ক্ষতি আমাদের হয়, আমি মনে করি দূতাবাসকে যদি 100 টাইমস তারা ফেসিলিটেট করেই আমাদের সরকার, তাহলে আমরা ওই যে পরিমাণ ক্ষতি আমাদের হচ্ছে তার চাইতে অনেক বেশি লাভবান আমরা হতে পারবো। সেখানে অভিবাসীদের যাবার ক্ষেত্রে আমরা অবশ্যই জবাবদিহিতার জায়গায় থাকব। তবে আমাদেরকে কখনোই আমাদেরকে দমন করার জন্য, আমাদেরকে পীড়ন করার জন্য কিংবা আমাদের অধিকার হরণ করার জন্য যদি কোনো আইন আসে, সেই আইনটি দেশ এবং অভিবাসীদের জন্য ভালো হবে না, প্রবাসীদের জন্য ভালো হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, আজকে 43 বিলিয়ন আমরা পেয়েছি, সেটাকে যদি 100 বিলিয়নে নিতে হয়, তবে আমাদেরকে আস্থায় রেখে আমাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং বাংলাদেশকে সঠিক কাজটি করতে হবে। এখানে বাইরার কিছু কাজ আছে, আমরা বাইরাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসি। বাইরার প্রত্যেকটি নেতানেত্রী চান বাংলাদেশকে সহায়তা করতে, বাংলাদেশের অর্থনীতিকে সহায়তা করতে। দক্ষতার দিকে যদি চিন্তা করা যায়, ট্রেনিং সেন্টার তৈরি করে বাইরা অবশ্যই তাদের প্রত্যেকটি লাইসেন্স হোল্ডারের জন্য একটি ট্রেনিং সেন্টার অনেক বড় বিষয়। আপনি স্বপন ভাই বলেছেন অনেকে ট্রেনিং সেন্টার করে অনেক অর্থ লগ্নি করেছেন, কিন্তু সেখান থেকে রিটার্ন পাননি। সেক্ষেত্রে বাইরা যে ট্রেনিং সেন্টারটি করেছে, আমি বাইরাকে সাধুবাদ জানাবো। আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমি এই কমিটির আহ্বায়ক ছিলাম এই তৈরি করার জন্য, আমি অনেক শ্রম দিয়েছি। আলহামদুলিল্লাহ এই ট্রেনিং সেন্টারকে আজকে পরিপূর্ণ। এই ট্রেনিং সেন্টারকে ইউজ করে বাইরা সদস্যরা লাভবান হবে। আমাদের সামাজিক মর্যাদাটা অবশ্যই আমাদের মন্ত্রণালয়, আমাদের বিএমইটি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আপনারা যখন আমাদেরকে লাইসেন্স দিয়েছেন, সামাজিক মর্যাদাটাও আপনারা আমাদের দেন এবং আমরা কিভাবে কাজ করলে আমরা একই সূত্রে গাঁথা হয়ে কাজ করতে চাই, আপনাদের হুকুম মেনেই আমরা করতে চাই। শেষ দিকে চলে এসেছি, আমাদের হাতে সময় কম। মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ নাজিবুল ইসলাম, যেটি আমরা আলোচনা শুরুতেই করেছিলাম যে নতুন শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তৎপরতা কি, বা এখন কি সেটি সম্ভব এই করোনাকালীন সময়ে নতুন শ্রমবাজার খোলা? অ্যাকচুয়ালি আমরা নতুন বাজার তো খুলছি। কিছুদিন আগে আমরা উজবেকিস্তানে লোক পাঠালাম, তো ইউরোপেরও কিছু কিছু ছোট ছোট দেশে আমরা লোক পাঠিয়ে আমাদের ওয়ার্কার পাঠিয়েছি। সুতরাং এই কার্যক্রমটি তো অব্যাহত আছে। ইভেন করোনার মধ্যে আমরা যদি ওয়ার্কার পাঠাতে পারি, তাহলে তো বুঝতে হবে যে হ্যাঁ, আমাদের নিশ্চয়ই সক্ষমতা বেড়েছে এবং সেই সক্ষমতা রয়েছে, এবং এই কার্যক্রমটি আসলে চলমান। এটা চলমান থাকবে। করোনা কতদিন এটা স্টে করবে, এই পিরিয়ডটা কতদিন থাকবে, এটা তো নোবডি নোজ ইট। তো সুতরাং আমাকে করোনাকে মেনে নিয়েই আমার কাজ করতে হবে। সুতরাং এখানে বসে থাকবার কোনো সুযোগ নেই, আমার মন্ত্রণালয় বসে থাকেনি। আর অভিবাসী ভিত্তিক যে সমাজের কথা বলছেন, যেটি সেক্ষেত্রে আমি বলবো যে আসলে শুধু অভিবাসী ভিত্তিক সমাজের বিষয়টি নয়, এই অভিবাসী ভিত্তিক সমাজ বিনির্মাণটাই বিষয় না। একটা আমাদের দেশের আমাদের যে নাগরিক সমাজ, সেটাকে আগামী দিনের সেটিকে করবার জন্য কিন্তু আমাদের পাঠ্যক্রমের মধ্যে কিন্তু আমাদের লাইফ স্কিলগুলোকে আনতে হবে। কারণ এই দেশটি 2041 সালের পরে আমরা যদি উন্নত দেশ হই, আপনি প্লাম্বার বা একজন ইলেকট্রিশিয়ান ডেকে নিয়ে আসা কিন্তু খুবই কস্টলি হবে। তো তখন আমার পক্ষে তো আমি যা আয় করব তা দিয়ে আমার পক্ষে সম্ভব হবে না। তো পৃথিবীর অন্যান্য দেশের মতো আমার দেশেরও আসলে পাঠ্যক্রমের মধ্যে চেঞ্জ আনতে হবে। তো এখন একটা জায়গায় আপনাকে বলি, সেটা হলো যে আমাদের যে এসএসসি ভোকেশনাল কোর্স আছে, সেখানে কিন্তু ডুয়েল সার্টিফিকেশনের একটা সুযোগ রয়েছে এবং সেটি কিন্তু দেয়া হবে। এবং আমাদের যে স্কিলস ডেভেলপমেন্ট পলিসি 2011 যেটা, সেখানেই কিন্তু ডুয়েল সার্টিফিকেশনের কথা বলা হয়েছে। সেখানে একদিকে তার এই এসএসসি সার্টিফিকেশন পাবে, আরেক দিক দিয়ে সেই স্কিলসের উপরে দুটো সার্টিফিকেট পাবে। তো একটি হলো ক্লাস 9 থেকে যখন ক্লাস 10-এ উঠবে সে তখন একটি NTVQF-এর অধীনে সেই স্কিলসের উপরে তাকে লেভেল অর্জন করতে হবে। অনুরূপভাবে যখন সে ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিবে, তখনও তাকে কিন্তু এই স্কিলস অর্জন করতে হবে। এটি একটি। আর আরেকটি হলো যে আমরা নতুন বাজার যেমন আমরা অনুসন্ধান করাটা যেমন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ, তেমনি আমাদের যেসব বাজার আছে তার মধ্যেও আমি যদি এগুলোকে সেগমেন্টেশন করি, আমাদের যে ওয়ার্কার সেন্টিং কান্ট্রিগুলোকে, তাহলে আমাদের তো কিছু কিছু ভালো মার্কেট আছে। যেমন ধরেন কোরিয়া, জাপান,
তো এখন আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজের স্বপন সাহেব বলছেন যে আমাদের ওয়ার্কাররা ল্যাঙ্গুয়েজে অনেক পিছিয়ে, দ্যাট ইজ ট্রু, ওনার সাথে আমি 100% একমত। তো এখন আমরা কি করেছি, জাপানের জন্য আমরা যেটা করেছি সেটা হলো যে আমাদের যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিব সেখানে সেই কোর্সটাকে আমরা রেসিডেন্সিয়াল ডিক্লেয়ার করেছি। একই সাথে দিবসের মানে আরেকটি ভাগে তাদেরকে আবশ্যিকভাবে টেকনিক্যাল ট্রেনিং নিতে হবে, যাতে সে একাধারে সে এনটিভিকেএফের অধীনে পার্টিকুলার একটা লেভেল অর্জন করে, আবার একাধারে ওদের দেশের জাপানের যে লিঙ্গুইস্টিক প্রফিসিয়েন্সি লেভেল আছে সেটা অ্যাটলিস্ট লেভেল 4 পর্যন্ত যেন তারা অর্জন করে। তো এটা আমরা করেছি। আরেকটি হলো যে আমাদের উনি বলেছেন, বাইরার সাবেক মহাসচিব বলেছেন, ওনার সাথে আমি ওনাকে শ্রদ্ধা ওনার প্রতি আমার বেড়ে গেছে, এবং উনি ই লার্নিংয়ের উপরে কথা বলেছেন। জি, এটার সাথে আমি একমত, এবং এটি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু করছে, এবং তারা কয়েকটি ট্রেনিং কিন্তু নিয়ে এসছে। যেমন ধরুন ক্যাড অলরেডি কমপ্লিট, অটোক্যাড যেটা আমরা বলি, কম্পিউটার এইডেড ডিজাইন যেটা, তো সেটা তাদের তো অনেকগুলো ট্রেডের উপরে তারা করে ফেলতেছে। কিন্তু এগুলি এখন আমাদের মিনিস্ট্রি কি করতে পারে সেটি আমি চিন্তা করছি। আসলে তো মানে কোনো না কোনো ব্যক্তি বা কোনো না কোনো কর্মকর্তার মাথা থেকে একটা আইডিয়া আসে, তারপরে সেটি কালেকটিভলি পার্টিকুলার প্রতিষ্ঠান গ্রহণ করে বা গ্রহণ করে না। তো সেইভাবে আমিও চিন্তা করছি যে একটা ই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ডেভেলপ করব, এরকম একটা চিন্তা করছি আমি, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিব। কেন আপনাকে আমি বলি, এই দর্শকদের সামনে বলতে চাই যে আসলে গভর্নমেন্টের পক্ষে ফিজিক্যালি 100% মানে সব ভাষা শেখানো সম্ভব না, আর একজন মানুষকে অনেকগুলি ভাষাও শেখানো সম্ভব না। সুতরাং আমার অনেক অভিবাসী, নতুন অভিবাসী যারা বিদেশে আছেন, তারা হয়তো সেখানে সেই ভাষাটি ভালো মতো রপ্ত করতে পারেনি, কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু আমাদের বাঙালি কমিউনিটি কিন্তু ডেভেলপ করে গেছে। তারা কিন্তু যারা দীর্ঘদিন ধরে সেখানে আছেন তারা কিন্তু ভালোভাবে সেই ভাষাটি বলতে পারেন। তো তাদের মধ্যেও কিন্তু আমাদের বাঙালিদের, আমরা বাংলাদেশিরা কিন্তু অত্যন্ত হসপিটেবল একটা নেশন। তো তারা কিন্তু নতুন যখন কোনো বাংলাদেশি ছেলে যায় তখন তাকে কিন্তু ভীষণ রকম তাকে সহায়তা করতে চায়, এবং তারাও কিন্তু অনেকগুলি স্কুল এস্টাবলিশ করেছে, এবং যেখানে তারা কিন্তু অভিবাসীদেরকে, নতুন অভিবাসীদেরকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেয়। আমি এটা দেখে এসেছি, ইংল্যান্ডেও দেখে এসেছি। তো আমি চাইছি যে এরকম একটা যদি ই ল্যাঙ্গুয়েজ লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আমরা নির্মাণ করতে পারি, তাহলে ওইসব দেশের যে কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি, তারা একটা সপ্তাহের কিছু দিন তারা কিছু মানে পার্টিকুলার একটা টাইমে তারা জুমে দিল, ক্লাস নিল, এবং আমাদের যারা ওই দেশে অথবা বাংলাদেশে যারা ওই দেশে যেতে চায় অথবা ওই দেশে অলরেডি যারা অবস্থান করতেছে, তারাও এইটার সুযোগটা নিতে পারে। নাজমুল ইসলাম, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। রুহুল আমিন স্বপন, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। যেটি নাজিবুল ইসলাম বললেন যে আমাদের আসলে নিরাপদ এবং দক্ষ অভিবাসন আমরা বারবার বলছি সবসময়, যে সেটি নিশ্চিত করার জন্য বিশেষ করে এখন যে তাগিদ দেওয়া হচ্ছে, এবং যেটি আপনি এর আগে উল্লেখ করেছেন যে ই লার্নিংয়ের বিষয়টি, বাংলাদেশি কমিউনিটির কথা বলেছেন তিনি, তাদেরকে সম্পৃক্ত করা যায় কিনা সেইখানে, এর বাইরে আসলে আমাদের এই নতুন করোনা পরিস্থিতির যে চ্যালেঞ্জ তৈরি হবে সামনের দিনগুলোতে, সেখানে অভিবাসন বা এই শ্রমবাজার টিকিয়ে রাখতে হলে সরকারকে আর কোন দিকে মনোযোগ দেওয়া উচিত? আমি মনে করি যে আপনি দেখেন যে ইউরোপের বাজারের কথা বলেন, জাপানের বাজারের কথা বলেন, উজবেকিস্তানের কথা বলেন, আমরা বলি 106টা দেশের লোক পাঠাই, কিন্তু আসলে আমাদের হাতে গোনা 8 থেকে 10টা বাজারে বেশি লোক যায়, মেইন স্ট্রিম মার্কেট যেগুলি। জাপানে কয়টা লোক গেছে? এই দিয়ে তো বাংলাদেশের এই ডিমান্ড আর সাপ্লাইয়ের গ্যাপ তো পুরা হবে না। আবার ডিমান্ড আর সাপ্লাইয়ের গ্যাপ যদি আপনি পুরা করতে না পারেন, তাহলে মাইগ্রেশন কস্ট কিন্তু বেড়ে যাবে। এটা তো ইকোনমিক্সের খুব নর্মাল থিওরি। এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস দেওয়া দরকার এই করোনাকালীন সময়ে, সেটি হলো মেইন স্ট্রিম বাজার কোনগুলি। যেমন সৌদি আরবের বাজার সীমিত আকারে খুলে গিয়েছে, আমাদের ভিসা হচ্ছে, লোক যাচ্ছে। এটাকে একটু ফেসিলিটেট করে এই বাজারটাকে আর একটু সহজ করে দেওয়া। এটি বর্তমানে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন, এবং আমরা একজন মন্ত্রী পেয়েছি, এবং ওনাকে উই স্যালুট হিম। এই মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে
যে বাজারগুলি খোলার জন্য। তবে সেক্ষেত্রে ধরেন কাতারের শ্রমবাজার চালু হয়েছে, সৌদি আরব সীমিত আকারে লোক যাচ্ছে, বন্ধ বড় বড় বাজার যেগুলি আছে, ধরেন লিবিয়ার বাজার বড় বাজার ছিল, মালয়েশিয়ার বাজার বড় বাজার ছিল, ইরাকের বাজার বড় বাজার, এগুলি মেইন স্ট্রিম বড় বড় লেবার মার্কেট। ইউই বন্ধ, ইউই লেবার মার্কেটকে খুলে দেওয়া, এই যে বড় বড় শ্রম বাজারগুলিকে খুলে দিতে যে মন্ত্রণালয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তার সাথে স্টেক হোল্ডার বাইরেতে যারা এই ব্যবসা করে, কান্ট্রি বেসিস এক একজন এক একটা দেশে এক্সপার্টি গ্রো করছে, বাইরাত নেতৃবৃন্দরা আছে, সবাইকে মিলে এইটাকে ড্রাইভ করা এই করোনাকালীন সময়, এটি হলো একটি বড় দিক। আরেকটি বড় দিক হলো করোনাকালীন সময় কিন্তু অনেক জায়গায় ট্রেনিংও দেওয়া যাচ্ছে না ভালোভাবে। শিক্ষা মন্ত্রণালয় করেছে স্কুলের ছাত্রদের জন্য। আমরা যেটা বলতে চাই, আমরা যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা যে করব, এটা একটা ক্লাস দেখেন কিভাবে নষ্ট হয়। আমরা 4 জনের 4টা কোর্স করাচ্ছি, আমাদের এনার্জি নষ্ট হচ্ছে এবং আমাদের কারেন্টের বিল খরচ হচ্ছে। এইটাই একটা স্পিচ দিব আমি, আমার স্পিচটাই আপনার এই আপলোড করে দেব, এই স্পিচটাই সবাই 1000 ছাত্র শুনুক না। আমাদের এখন করোনাকালীন সময়ে এই ধরনের টেকনোলজির চেঞ্জ আসা দরকার। আর সকল রিক্রুটমেন্ট বলেন, ট্রেনিং বলেন, মেডিকেল বলেন, ডিজিটাইজেশনের দরকার, অনলাইনে আসা দরকার। এই যে বাংলাদেশ হওয়ার পরে আজ পর্যন্ত এই যে রিকোয়ারমেন্টটা, এটা এখন গ্লোবাল রিকোয়ারমেন্ট। ইন্ডিয়ার রিক্রুটমেন্টে আপনি দেখেন বহির্গমন পাইতে তার অফিসে বসে ম্যান ফর ক্লিয়ারেন্স করে ফেলে, আপনি জানেন এটা ভেরি ইম্পর্টেন্ট। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ঘরে বসে তার অফিসে বসে ডকুমেন্ট সাবমিট করে বহির্গমন বেরোয় যায়, পাসপোর্টের সাথে এটা স্টিকার করে এয়ারপোর্টে চলে যায়। আমাদের দেশে সেটা নাই। আমাদের দেশে বিএমইটিতে যাইতে হয়, করোনাকালীন সময় 4টা পাসপোর্ট নিতে হবে, লাইনে দাঁড়াইতে হবে, এই ডাইরেক্টর ঘুরতে হবে, তারপরে রাত্রেবেলা পাসপোর্ট নিয়ে আসবে, ফ্লাইটে যাবে। এইগুলি এখনও বন্ধ করা দরকার। আমাদের বহির্গমনটা কেন অনলাইন হবে না, আমাদের নিয়োগানুমতি কেন অনলাইন হবে না, এইসব জিনিস এখন চিন্তা করার সময় আসছে, যেটা নাকি আমরা খুব আশাবাদী যে আমাদের মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং বিএমইটি ডিজি মহোদয়, ওনাদের নেতৃত্বে যে আমাদের এই অতিরিক্ত সচিব মহোদয় আছেন, ওনাদের নেতৃত্বে আমার বিশ্বাস যে এইগুলির পরিবর্তন এখন আনতেই হবে। তাহলেই আমরা এই পার্শ্ববর্তী দেশগুলির সাথে কম্পিট করে এই করোনাকালীন সময়ে বন্ধ বড় বাজারগুলিকে উদ্ধার করতে পারবো, নতুন বাজারগুলিতে আমরা সাস্টেন করতে পারবো। আমাদের হাতে সময় কম। রুহুল আমিন স্বপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেনজির আহমেদ, এমপি মোহাম্মদ মিজানুর রহমান এবং মোহাম্মদ নাজিবুল ইসলাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায় এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।